পৃথিবীর আসল রূপটা বড্ড অদ্ভুত। মানুষ কত সহজেই মুখোশ পরে নেয়। মুখে মেকি হাসি, গায়ে দামি পোশাক, আর ঠোঁটে ভারী ভারী বুলি। এগুলো দিয়ে সমাজকে দিব্যি ধোঁকা দেওয়া যায়। কিন্তু ভেতরের আসল মানুষটা ঠিক তখনই বেরিয়ে আসে যখন সামনে এমন কেউ এসে দাঁড়ায় যার কোনো ক্ষমতা নেই, যে বড্ড অসহায়। ২০১৮ সালের অক্টোবরের শেষের দিক। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে তখন হালকা শীতের আমেজ নামতে শুরু করেছিল। গঙ্গার সিঁড়িতে বসে বৃদ্ধারা আপন মনে মন্ত্র পড়ছিলেন। দূর থেকে ভেসে আসছিল মন্দিরের ঘণ্টার একটানা আওয়াজ। কেউ হয়তো পূর্বপুরুষের উদ্দেশ্যে ফুল ভাসাচ্ছিল, আবার কেউ চুপচাপ বয়ে চলা স্রোতের দিকে একদৃষ্টে তাকিয়েছিল, যেন ওই জলের মাঝেই খুঁজছিল হারিয়ে যাওয়া কোনো পুরনো জীবন। গঙ্গার তীরের সেই শান্ত সকালটাতে রিয়ান চ্যাটার্জির মনেও অদ্ভুত এক শূন্যতা কাজ করছিল। টানা ৫ বছর পর মুম্বাইয়ের ব্যস্ততা ছেড়ে সে ফিরে এসেছে নিজের শহর বারাণসীতে। রথযাত্রা রোডে চ্যাটার্জি পরিবারের সেই পুরনো বড় বাংলোটা বাইরে থেকে একটুও বদলায়নি। সেই একই রকম উঁচু লোহার ফটক, পরিপাটি করে সাজানো বাগান, বারান্দার কোণে চিরচেনা তুলসীতলা, আর ভেতরের সেই ঠান্ডা মার্বেলের মেঝে। কিন্তু রিয়ানের কাছে বাড়িটা বড্ড অচেনা, বড্ড অসম্পূর্ণ লাগছিল। কারণ এই বাড়ির প্রাণভোমরা আর নেই। তার মায়ের সেই মায়াবী কণ্ঠস্বর আর শোনা যায় না। ভারী দরজা ঠেলে ভেতরে পা রাখতেই রিয়ানের চোখ গেল ড্রয়িং রুমের দেওয়ালে। মায়ের ছবির সামনে রাখা প্রদীপটা তখনও টিমটিম করে জ্বলছিল। বাবা সুমিত চ্যাটার্জি প্রতিদিন সকালে নিয়ম করে প্রদীপটা জ্বালান। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘরের এক কোণে মায়ের প্রিয় হলুদ রঙের শাড়িটা খুব যত্ন করে ভাঁজ করে রাখা ছিল। দেখে মনে হচ্ছিল তিনি যেন এইমাত্র পুজো সেরে ফিরবেন আর এখনই মুচকি হেসে বলবেন, কিরে রিয়ান, দাঁড়িয়ে আছিস কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। সুমিত চ্যাটার্জি ধীর পায়ে এগিয়ে গেলেন আলমারির দিকে। ভেতর থেকে বের করে আনলেন পুরনো একটি ছোট কৌটো। ডালা খুলতেই চোখে পড়ল সোনার একটি ছিমছাম পাতলা কাঁকন। সুমিতের গলাটা হালকা ধরে এলো। কাঁপা গলায় তিনি বললেন, তোর মা সবসময় বলতো, এই কাঁকনটা সেই মেয়েকেই দিবি যে দেখতে হয়তো সবচেয়ে সুন্দরী নয়, কিন্তু যে কোনো পড়ে যাওয়া মানুষকে নিজ হাতে টেনে তুলতে জানে। রিয়ান আলতো করে কাঁকনটা হাতে নিল। মায়ের ওই ছোট্ট কথাটা যেন তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। মা নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শগুলো এই বাড়ির আনাচে কানাচে আজও শ্বাস নিচ্ছিল। রিয়ান খুব সাবধানে কাঁকনটা আবার কৌটোতে রেখে দিল। ওই এক টুকরো সোনায় কেবল জৌলুস ছিল না, ছিল একজন মায়ের জীবনের শেষ উপলব্ধি, এমন এক নিখাত শিক্ষা যা পৃথিবীর কোনো বইয়ের পাতায় পাওয়া যায় না। সুমিত একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ছেলের দিকে। ৫ বছর পর ছেলেটা বাড়ি ফিরেছে, এই উপস্থিতিটুকু তাকে অদ্ভুত এক শান্তি দিচ্ছিল। কিন্তু বাবার চোখের গভীরে যে একটা চাপা দুশ্চিন্তা লুকিয়ে আছে, রিয়ানের তা বুঝতে একটুও অসুবিধে হল না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। বারান্দার মেঝেতে রোদ এসে লুকিয়ে পড়েছে। বাগানে মালি অনমনে শুকনো পাতা জড়ো করছিল। ভেতর থেকে, রান্নাঘর থেকে ভেসে আসছিল আদা চা আর এলাচের পরিচিত গন্ধ। চারপাশটা বড্ড শান্ত, কিন্তু রিয়ান বুঝতে পারছিল বাবার মনের ভেতর কোনো একটা কথা অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে। অবশেষে সন্ধ্যার দিকে সুমিত ছেলেকে নিজের কাছে ডাকলেন। গলাটা একটু নামিয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, বাবা, আমার মনে হয় এইবার তোমার জীবনের নতুন অধ্যায়টা নিয়ে ভাবা উচিত। রিয়ান সোজা বাবার চোখের দিকে তাকাল। আপনি কি বিয়ের কথা বলছেন বাবা? সুমিত হালকা করে মাথা নাড়লেন। হ্যাঁ, বিকাশ সান্যাল আমার খুব পুরনো বন্ধু। বারাণসীতে ওদের পরিবারের বেশ নামডাক। ওর মেয়ে রিয়া, মেয়েটা বেশ শিক্ষিতা, আচার ব্যবহারে বেশ বুঝদার বলেই মনে হয়। বিকাশ চায়, তোমার যদি অমত না থাকে তাহলে এই সম্পর্কটা নিয়ে আমরা একটু এগোতে পারি। কয়েক মুহূর্তের জন্য রিয়ান একদম নিশ্চুপ হয়ে গেল। বাইরে থেকে বয়ে আসা হালকা বাতাসে বারান্দার তুলসী পাতাগুলো তীর তীর করে কাঁপছিল। নৈশব্দ ভেঙে সুমিত আবারও বললেন, দেখো, আমি তোমাকে কোনো কিছুর জন্যই বাধ্য করছি না, কিন্তু সত্যিটা হলো এই বিশাল বাড়িটা অনেক দিন ধরে বড্ড একা। ব্যবসা, কারখানার ঝুটঝামেলা, গোডাউন, হিসেবের খাতা,
এসব একরকম মানুষ ঠিকই সামলে নেয়, কিন্তু একাকিত্ব জিনিসটা একা একা সামলানো যায় না রে। আমি চাই তোর জীবনেও এমন কেউ আসুক যে তোকে আপন করে নেবে, এই শূন্য বাড়িতে আবার আপনজনের গলার স্বর ফিরে আসুক। রিয়ান খুব কাছ থেকে বাবার চোখজোড়া দেখল। সেখানে কোনো জেদ বা স্বার্থপরতা ছিল না, ছিল কেবল একাকিত্বে ভুগে ক্লান্ত হয়ে পড়া এক বাবার অসহায় ভালোবাসা। মা চলে যাওয়ার পর সুমিত নিজেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছিলেন কাজের বেড়াজালে। সকাল থেকে রাত অবধি কেবল ব্যবসা, শ্রমিকদের সাথে কথা, হিসেবের খাতা আর অন্তহীন ফোন কল। কিন্তু সন্ধ্যা নামতেই এই পেল্লা বাড়িটা তাকে এক লমহায় যেন একা করে দিত। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি বাবা, রিয়ান খুব নরম আর শান্ত গলায় বলল। আর আপনার ইচ্ছার প্রতি আমার পূর্ণ সম্মান আছে। আপনার যদি মনে হয় যে এই সম্পর্কটা আমাদের জন্য সঠিক, তাহলে আমার রিয়ার সাথে দেখা করতে কোনো আপত্তি নেই। কথাটা শুনে সুমিতের মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল, কিন্তু রিয়ানের চোখের দৃষ্টি তখনও সতর্ক। সে একটু থেমেই বলল, তবে আমার একটি কথা আছে। কি কথা, বল, সুমিত জিজ্ঞেস করলেন। আমি কোনো মেয়েকে শুধু ড্রয়িং রুমে বসে অতিথিদের মাঝে দেখে বিচার করতে চাই না বাবা। দামি শাড়ি পরে মুখে মেকি মিষ্টি হাসি ঝুলিয়ে তো যে কেউই অন্যদের সামনে ভালো মানুষ সেজে থাকতে পারে। আমি দেখতে চাই যখন তাকে সাজতে হয় না তখন সে কেমন থাকে, যখন সামনের মানুষটাকে প্রভাবিত করার কোনো দায় থাকে না, যখন সামনের মানুষটা তার সমকক্ষ কেউ নয়, তখন তার আসল রূপটা কেমন হয়। সুমিত এবার বেশ মনোযোগ দিয়ে ছেলের দিকে তাকালেন। তোর মনে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নয় বাবা, ভয় আছে, রিয়ান খুব স্পষ্ট গলায় বলল। বিয়ে তো কেবল দুটো পরিবারের মধ্যে সই করা কোনো চুক্তি নয়, এটা প্রতিদিনের আচরণের একটা কঠিন পরীক্ষা। যে মানুষটা বাড়ির দুর্বল বা অসহায় মানুষদের প্রতি সামান্যতম করুণা দেখাতে পারে না, সে সম্পর্কে জড়ালেও কোনো না কোনো দিন ঠিকই নিষ্ঠুর হয়ে উঠবে। রিয়া আমার সাথে কেমন ব্যবহার করে সেটা আমার কাছে মুখ্য নয়। আমি দেখতে চাই সে বাড়ির কাজের লোক, ড্রাইভার, রান্নাঘরের সহায়িকা বা কোনো গরিব মানুষের সাথে ঠিক কিভাবে কথা বলে। ছেলের কথাগুলো শুনে সুমিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। রিয়ানের যুক্তিগুলো অক্ষরে অক্ষরে সত্যি, কিন্তু সমাজ আর বাস্তবতায় এই পথটা মোটেও সহজ ছিল না। সান্যাল পরিবারের শহরে বেশ নামডাক, এদিকে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের কথা এক প্রকার শুরুই হয়ে গেছে। তবু সুমিত তার ছেলের চোখের দিকে তাকিয়ে সেই একই জেদ দেখতে পেলেন, যা একসময় তার স্ত্রীর চোখে জ্বলজ্বল করত। খাঁটি সত্যটা চিনে নেওয়ার জেদ। রিয়ান ধীরে ধীরে বলল, বাবা, মায়ের ওই আদরের কাকন এমন কোনো মেয়ের হাতে পরানো উচিত নয় যে কোনো গরিব মানুষকে ছুঁয়ে দেওয়াটাকেও নিজের অপমান বলে মনে করে। রিয়া যদি মন থেকে সত্যিই ভালো মানুষ হয়, তবে আমি হাসি মুখে এই সম্পর্কটা মেনে নেব, কিন্তু তার মন যদি শূন্য আর অহংকারী হয়, তবে এই বাড়িতে সে কোনো আলো আনবে না, বরং আমাদের জীবনে আরও একটা অন্ধকার নেমে আসবে। সুমিত অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন, কোনো কথা বললেন না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের কাঁধে হাত রেখে ভারী গলায় বললেন, ঠিক আছে রিয়ান, তোর যেটা সঠিক মনে হয় তুই সেটাই কর। একটা সারা জীবনের সম্পর্ক গড়ে তোলার আগে মানুষ চিনে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। সেই সন্ধ্যায় বাবা ছেলের মাঝে কোনো বড়সড় শপথ নেওয়া হয়নি, কোনো উচ্চ বাচ্চাও হয়নি। কেবল নৈশ্বর্যের মাঝেই জন্ম নিয়েছিল একটা দৃঢ় সিদ্ধান্ত। রিয়ান রিয়াকে তার মিষ্টি কথা বা রূপ দিয়ে নয়, বিচার করবে তার আসল আচরণ দিয়ে। পরের দুটো দিন রিয়ান একদম নিজের মতো করে কাটাল, কোনো তাড়াহুড়ো বা অস্থিরতা দেখাল না। সে খুব ভালো করেই জানত একটা মানুষকে ভেতর থেকে চেনার জন্য কেবল একবার সামনাসামনি দেখাই যথেষ্ট নয়। বারাণসীর সরু গলিগুলোতে তখন ধীরে ধীরে দীপাবলির প্রস্তুতি আর উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। এর মাঝেই বিকাশ সান্নানের বাড়ি থেকে একটা নিমন্ত্রণ এলো। দীপাবলি উপলক্ষে তারা বাড়িতে একটা ছোট চ্যারিটি বা দাতব্য অনুষ্ঠানের আয়োজন করেছে। শহরের নামি দামি ব্যবসায়ী, মন্দির কমিটির মাথারা আর কিছু সামাজিক সংস্থার গণ্যমান্য ব্যক্তিদের আসার কথা সেখানে। সুমিত রিয়ানকে বললেন, তোর জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। ওই ভিড়ের মাঝে তুই রিয়াকেও দেখতে পাবি, আর ওদের বাড়ির পরিবেশটাও নিজের চোখে পরখ করতে পারবি। রিয়ান রাজি হল, তবে তার ভেতরে তখনও সেই তীক্ষ্ণ সতর্কতা। সে কাউকে ইচ্ছে করে ভুল প্রমাণ করতে সেখানে যাচ্ছিল না, সে কেবল সত্যের মুখোমুখি হতে চেয়েছিল। সন্ধেবেলা বাবা ছেলে মিলে যখন সান্যাল পরিবারের বিলাসবহুল বাংলোতে পৌঁছল, তখন চারপাশটা আলোয় ঝলমল করছিল।
সদর দরজার বাইরে চমৎকার রঙ্গোলি আঁকা, চৌকাঠে ঝুলছিল তাজা গাঁদা ফুলের ভারী মালা, আর ভেতরে পা রাখতেই নাকে এলো কোনো দামি পারফিউম আর ধূপের মিশ্রিত সুবাস। বিকাশ সান্যাল অতিথিদের আপ্যায়নে এতটাই ব্যস্ত ছিলেন যে রিয়ানের সাথে তার কেবল হাতজোড় করে একটা আনুষ্ঠানিক নমস্কারই বিনিময় হল। রিয়াও ভিড়ের মাঝখান থেকে দূর থেকেই তাকে একবার দেখল, ঠোঁটের কোণে একটা মেপে রাখা হালকা হাসি ছুড়ে দিল, কিন্তু কাছে এসে দুটো কথা বলার মতো সময় হয়তো তার ছিল না। ওই ঝলমদে ভিড়ের মাঝে রিয়ান একেবারে সাধারণ একজন অচেনা অতিথির মতোই এক কোণে দাঁড়িয়ে রইল। আর হয়তো এটাই তার জন্য সবচেয়ে ভালো ছিল। কিছুক্ষণ পর রিয়া মঞ্চে এসে দাঁড়াল, পরনে আভিজাত্য মেশানো চমৎকার রেশমি শাড়ি, গলার স্বরে অসম্ভব আত্মবিশ্বাস আর শান্ত এক ভঙ্গি। সে খুব গুছিয়ে মাইকে গরিব শিশুদের পড়াশোনা, বিধবা নারীদের সাহায্য আর উৎসবগুলোতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে চলার বড় বড় কথা বলল। তার কথায় পুরো হলঘর হাততালিতে ভরে গেল। সুমিত এক মুহূর্তের জন্য আর চোখে ছেলের দিকে তাকালেন। তার দৃষ্টিতে যেন একটা প্রচ্ছন্ন প্রশ্ন ছিল, এখন কি ভাবছিস? কিন্তু রিয়ান একদম নির্বিকার, শান্ত হয়েই রইল। সে রিয়ার নিখুঁত সাজানো কথাগুলো মন দিয়েই শুনেছিল, কিন্তু তার চোখ খুঁজছিল অন্য কিছু। সে এখন অপেক্ষা করছিল কেবল তার আচরণের, সেই মুহূর্তের যখন মুখের মেকি হাসিটা আর থাকবে না। মূল অনুষ্ঠান পর্ব শেষ হতেই অতিথিদের ভিড় জমল খাবারের দিকে। রিয়ান সেই সুযোগে ধীরে ধীরে সরে এলো হলঘরের একদম পেছনের অন্ধকার দিকটায়, যেখানে সাজসজ্জার বাড়তি জিনিস আর বাতিল ফুলের ঝুড়িগুলো ডাঁই করে রাখা ছিল। সেখানে একজন বয়স্ক ফুলওয়ালা উবু হয়ে বসে অবশিষ্ট গাঁদার মালাগুলো গুছিয়ে রাখছিল। তার বলিরেখাপূর্ণ হাত দুটো থরথর করে কাঁপছিল। সারাদিনের হাড়ভাঙা খাটুনিতে মানুষটা বড্ড ক্লান্ত। ঠিক তখনই হনহন করে সেখানে এসে দাঁড়াল রিয়া। অতিথিদের সামনে একটু আগে যে মিষ্টি হাসিটা তার মুখে লেপটেছিল, এখন তার ছিটে ফোঁটাও নেই। এই জুইয়ের মালাটা এত আলগা করে গাঁথা কেন? একদম কড়া কর্কশ গলায় ধমকে উঠল সে। বৃদ্ধ ফুলওয়ালা ভয়ে কুঁকড়ে গিয়ে হাত জোড় করে মিনতি করল, মা, ফুলগুলো তো সকাল থেকেই একটু নরম হয়ে গিয়েছিল, আমি নিজের দিক থেকে আপ্রাণ চেষ্টা করেছি মা। আমার আপনার চেষ্টা শোনার কোনো দরকার নেই। বৃদ্ধের মুখের ওপর কথা কেড়ে নিল রিয়া। যখন পুরো টাকাটা গুনে নিচ্ছেন, তখন কাজটাও তো নিখুঁত হওয়া চাই। পরের বার থেকে এমন অবহেলা দেখলে এই বাড়ির চৌখাটে আর পা রাখতে হবে না। অপমানে বৃদ্ধের চোখ দুটো ছলছল করে উঠল, কিন্তু সে একটা শব্দও উচ্চারণ না করে মাথা নিচু করে নিল। দৃশ্যটা দেখে রিয়ানের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, কিন্তু সে দাঁতের দাঁত চেপে নিজেকে আটকে রাখল। এর কয়েক মিনিট পরেই লক্ষ্মী পিসি একটা রূপোর থালায় করে মিষ্টি নিয়ে এলেন। বয়সের ভারে নিউব্জ মানুষটি তার ওপর হাঁটুর ব্যথায় এমনিতেই কষ্ট পাচ্ছিলেন। তা সত্ত্বেও পুরো অনুষ্ঠান জুড়ে তাকেই সব জায়গায় ছুটোছুটি করতে হচ্ছিল। টেবিলে থালাটা নামিয়ে রাখার সময় একটু বেসামাল হয়ে একটি বরফি সামান্য বাঁকা হয়ে গেল। রিয়ার তীক্ষ্ণ নজর সাথে সাথেই সেদিকে পড়ল। পিসি, এতগুলো বছর ধরে এই বাড়িতে পড়ে আছেন, তবু অতিথিদের সামনে কিভাবে পরিবেশন করতে হয় সেইটুকু ভদ্রতা শিখলেন না আপনি? লক্ষ্মী পিসি যেন ভয়ে একদম শীতিয়ে গেলেন। কাঁপা গলায় বললেন, আমায় ক্ষমা করবেন দিদিমণি, শরীরটা বড্ড ক্লান্ত তো, তাই হাতটা একটু কেঁপে গিয়েছিল। রিয়া খুব নিচু কিন্তু ছুরির মতো তীক্ষ্ণ স্বরে বলল, বয়স হয়েছে, কাজ সামলাতে না পারলে পরিষ্কার বলে দিন না, নতুন লোক রাখা যেতে পারে। কথাটা শুনতে খুব ছোট, কিন্তু ওই এক বাক্যেই লক্ষ্মী পিসির মুখের সমস্ত আলো নিভে গেল। রিয়ান দূর থেকে দাঁড়িয়ে দেখল, একটু আগে মঞ্চে দাঁড়িয়ে দয়া আর সহানুভূতির বড় বড় বুলি আওড়ানো মেয়েটি আসলে বাড়ির পেছনের দিকের খেটে খাওয়া মানুষদের সামান্য ক্লান্তিটুকুও সহ্য করতে পারে না। তার আর অন্য কোনো প্রমাণের দরকার ছিল না। তবুও সে এক অদ্ভুত জেদ নিয়ে খুব শান্ত মনে নিজের পরবর্তী সিদ্ধান্তটা পাকা করে ফেলল। রাতে বাড়ি ফেরার সময় গাড়ির ভেতরটা অদ্ভুত এক নীরবতায় ডুবেছিল। বাইরে বারাণসীর রাস্তাঘাট দীপাবলির আলোয় ঝলমল করছিল, কিন্তু রিয়ানের বুকের ভেতরটা যেন একটা ভারী পাথরে চাপা পড়েছিল। একসময় নিস্তব্ধতা ভেঙে সে খুব ধীর গলায় বলল, বাবা, আমি আর রিয়ার সাথে ওই বড়লোকী অতিথি হয়ে দেখা করতে চাই না। আমি ওর বাড়িতে কাজ করা একজন সাধারণ মানুষের মতো গিয়ে ঘুরব। সুমিত চমকে উঠে ছেলের দিকে তাকালেন। বলিস কি, এটা তো খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ। আমি জানি বাবা। রিয়ানের গলায় এবার ইস্পাতের মতো দৃঢ়তা। কিন্তু আসল সত্যিটা জানতে হলে আমাকে এই রিয়ান চ্যাটার্জি খোলসটা ছাড়তেই হবে। আমি রতন দাস হয়ে যাব, সাধারণ পোশাক পরব, দাড়িটা কাটব না,
একদম কম কথা বলবো। বিকাশ কাকুকে আপনি কাল সকালে শুধু এইটুকু বলে দিন যে আপনার পরিচিত গ্রামের একটি ছেলে কাজের খোঁজে শহরে এসেছে, তাকে যেন উনি একটু কাজ দেন। সুমিত অনেকক্ষণ ধরে ছেলের চোখের দিকে তাকিয়ে থাকলেন। তার মনে যেমন একটা ভয় কাজ করছিল, তেমনি ছেলের এই সত্য খোঁজার জেদ দেখে বুকটা গর্বেও ভরে উঠছিল। একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, ঠিক আছে, তুই যা ভালো বুঝিস, কিন্তু মনে রাখিস এই পথটা মোটেও সহজ হবে না। রিয়ান গাড়ির জানলার কাঁচ দিয়ে বাইরে জ্বলতে থাকা দীপাবলির আলোগুলোর দিকে তাকিয়ে রইল। পুরো শহর উৎসবের জন্য সাজছে, আর এদিকে তার জীবনের সবচেয়ে কঠিন আর আসল পরীক্ষাটা এবার শুরু হতে চলেছে। পরের দিন সকালে রিয়ান নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে খুঁটিয়ে দেখল। আজ তাকে নিজের নাম, নিজের আভিজাত্য, চ্যাটার্জি পরিবারের সম্মান সবকিছু ওই ঘরের দরজার ওপাশেই রেখে যেতে হবে। সে বেছে বেছে একটা পুরনো ফ্যাকাশে রঙের সাধারণ শার্ট গায়ে চড়াল, তার সাথে একটা পুরনো পায়জামা, আর পায়ে গলিয়ে নিল একটা ক্ষয়ে যাওয়া চপ্পল। চুলে সস্তা তেল মেখে একদম পেছনের দিকে চ্যাপটা করে আছড়াল। বেশ কয়েকদিনের না কাটা উস্কোখুস্কো দাড়িটা তেমনই রেখে দিল। সবশেষে মায়ের সে সোনার কাকনটা খুব সযত্নে একটা কাপড়ে জড়িয়ে নিজের পকেটে লুকিয়ে রাখল। এটা কাউকে দেখানোর জন্য নয়, বরং ওই অন্ধকার আর অপমানের মাঝে নিজেকে নিজের আসল লক্ষ্যের কথা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য। সুমিত তাকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন, তার চোখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। বাবা, ভুলে যাস না, ওখানে কিন্তু কেউ তোকে তোর আসল পরিচয় চিনবে না, তোর সাথে বাজে ব্যবহারও করতে পারে। রিয়ান খুব শান্ত আর অবিচল কণ্ঠে বলল, ঠিক এই কারণেই তো যাচ্ছি বাবা, নামের জোরটা সরে গেলেই তো একটা মানুষের আসল দামটা বোঝা যায়। দুপুরের রোদ কড়া হওয়ার আগেই সে রথযাত্রা রোডের স্যান্নাল বাংলোর পেছনের রাস্তার মুখটায় পৌঁছে গেল। বাংলোর সামনের দিকের বিশাল লোহার ফটকটা ঝকঝক করছিল। সেখানে দামি দামি গাড়িগুলো এসে থামে আর উর্দি পরা পাহারাদাররা স্যালুট ঠকে। কিন্তু রতন দাসের জন্য সেই রাজকীয় রাস্তাটা বরাদ্দ ছিল না। তাকে ঢুকতে হল বাংলোর পেছনের সেই স্যাঁতসেঁতে সরু গলিটা দিয়ে, যেখানে সারাদিনের সবজির উচ্ছিষ্ট, দুধের খালি কৌটো আর ঘর মোছার নোংরা ন্যাকড়া লাঠি ডাই করে রাখা থাকে। ঠিক সেই মুহূর্তে রিয়ানের খুব গভীরভাবে মনে হল, এই সমাজে মানুষের হাঁটার রাস্তাও তাদের ব্যাংক ব্যালেন্স আর স্ট্যাটাস দেখে ঠিক করে দেওয়া হয়। পেছনের গেটে দাঁড়ানো দারোয়ান তাকে আপাদমস্তক তাচ্ছিল্যের দৃষ্টিতে জরিপ করল। কি নাম তোর? রুক্ষ গলায় প্রশ্ন এল। রতন দাস। রিয়ান মাথা নিচু করে বিনীত স্বরে বলল, কোথা থেকে আসছিস? আগে রামনগরের কাছের একটা গ্রাম থেকে। দারোয়ান ইন্টারকমে ভেতরে খবর দিল। সুমিত চ্যাটার্জির সুপারিশ আগেই পৌঁছে গিয়েছিল, তাই সান্যাল মশাই এই সামান্য নতুন ছেলেটিকে নিজের চোখে দেখার কোনো প্রয়োজনই মনে করলেন না। তিনি তখন নিজের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কাগজপত্রে মগ্ন। দারোয়ান হাত নেড়ে তাচ্ছিল্যের মিগিতে ইশারা করল, যা, ভেতরে যা, ওই লক্ষ্মী পিসিই তোকে সব কাজ বুঝিয়ে দেবে। বেশি চালাকি বা ঘাড় তেড়ামি একদম করবি না বলে দিলাম। রিয়ান বাধ্য ছেলের মতো মাথা নিচু করে ভেতরে পা বাড়াল। বাংলোর পেছনের অংশে পা রাখতেই রিয়ানের সামনে বাড়িটার সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ উন্মোচিত হল। সামনের দিককার ড্রয়িং রুমগুলোতে, যেখানে মার্বেলের চকচকে মেঝে আর চোখ ধাঁধানো সাজসজ্জা, সেখানে এই পেছনের দিকে শুধুই ভিজে শ্যাওলা ধরা উঠোন, উনুনের ধোঁয়ায় কালো হয়ে যাওয়া দেওয়াল আর নিরন্তর কাজ করে চলা মানুষগুলোর চাপা ক্লান্ত নিঃশ্বাসের শব্দ। এই দিকটায় কেউ কখনো সেজেগুজে অতিথি হয়ে আসে না। এখানে মানুষ আসে কেবল হাড় ভাঙা খাটুনি খাটতে। লক্ষ্মীপিসি তাকে দেখেই এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। হয়তো রিয়ানের দাঁড়ানোর ভঙ্গি বা চোখের দৃষ্টিতে এমন কিছু একটা আভিজাত্য লুকিয়েছিল, যাই পুরনো কাজের মানুষটির নজর এড়ায়নি। কিন্তু তিনি আর বাড়তি কোনো প্রশ্ন করলেন না। নতুন এসেছিস বাবা? একটা কথা ভালো করে শুনে রাখ। তিনি খুব ক্লান্ত কিন্তু পরম মমতাময়ী সুরে বললেন। এই বিশাল বাড়িতে কাজের চেয়েও বেশি জরুরি হল মুখ বুজে থাকা। কোনো কাজে ভুল হলে সাথে সাথে হাত জোর করে ক্ষমা চেয়ে নিবি। ভুলেও মুখে মুখে তর্ক করবি না। আর বিশেষ করে রিয়া দিদিমণির সামনে গেলে কিন্তু খুব সাবধানে থাকবি বাবা। ওনার দেরি, এদিক ওদিক ধুলো জমে থাকা আর মুখের ওপর জবাব দেওয়া, এসব একদমই সহ্য হয় না। রিয়ান খুব বাধ্যের মতো মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি পিসি।
ঠিক তখনই ওপরের সিঁড়ি থেকে রিন রিন করে কাঁচের চুরির আওয়াজ ভেসে এলো। রিয়া নিচে নামছিল। পরনে একটা খুব সাধারণ কিন্তু দামি হালকা রঙের শাড়ি, এক হাতে স্মার্টফোন। নতুন লোকটার উপর তার একবার চোখ পড়ল ঠিকই, কিন্তু সেই দৃষ্টিতে কাল রাতের ওই অতিথি রিয়ানকে চিনে ফেলার বিন্দুমাত্র কোনো রেশ ছিল না। গতকালের ওই ভিড়ভাট্টায় সে তো রিয়ানকে ফিরেও দেখেনি, আর আজ তার সামনে মাথা নিচু করে যে দাঁড়িয়ে আছে সে নিতান্তেই একজন সামান্য মূল্যহীন চাকর। এ আবার কে? সে ভ্রু কুঁচকে বিরক্তিকর গলায় প্রশ্ন করল। লক্ষ্মীপিসি তাড়াহুড়ো করে বললেন, নতুন ছেলে এসেছে দিদিমণি, বাইরের কাজগুলোতে একটু হাত লাগাবে। রিয়া তীক্ষ্ণ চোখে রিয়ানের দিকে তাকাল। শোনো, এখানে কাজ একদম নিখুঁত আর পরিষ্কার চাই। কোনো রকম বাহানা বা অজুহাত আমার একদম পছন্দ নয়। আর মনে রেখো, অতিথিদের ওই দিকটায় বিনা ডাকে কখনোই যাবে না। যদি কিছু বুঝতে না পারো তবে আগে থেকে জিজ্ঞেস করে নেবে। নিজের মতো পণ্ডশ্রম করে পরে ভুল করবে না। জি দিদিমণি। রিয়ান মাথা নিচু করেই উত্তর দিল। রিয়া আর দাঁড়াল না। ঘুরে যাওয়ার সময় তাচ্ছিল্যের সুরে ছুড়ে দিল শেষ কথাটা। আর হ্যাঁ, কথা বলার সময় নিজের চোখ সবসময় নিচে রাখবে। মনে রেখো, এই বাড়িতে প্রত্যেকের জায়গা নির্দিষ্ট করা আছে। কথাটা একটা ভারী পাথরের মতো রিয়ানের বুকের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। সারাদিন হাড় ভাঙা খাটুনি গেল। পেল্লায় ওই বারান্দা ধুয়ে মুছে পরিষ্কার করা, সারি সারি জলের বোতল গুছিয়ে রাখা, পুজোর জন্যে শয়ে শয়ে প্রদীপের সলতে পাকানো, সবই রিয়ানকে একা হাতে করতে হলো। এমনকি গাড়ি থেকে ভারী মালপত্র নামানোর কাজটাও কেউ তাকে ছেড়ে দিল না। এতটুকু কাজ করার পর কেউ একটা ধন্যবাদ তো দূর, ওর নামটা পর্যন্ত ধরে ডাকল না। সবার কাছে সে স্রেফ আরে শোনো, এই যে এদিকে আয় হয়েই রইল। সন্ধে নামতে নামতে তার দুটো হাত ব্যথায় অবশ হয়ে আসছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, শরীর যতটা ক্লান্ত হচ্ছিল, রিয়ানের ভেতরের মনটা ঠিক ততটাই যেন জেগে উঠছিল। সে খুব ভালো করেই বুঝে গিয়েছিল, ওই পেল্লায় রাজপ্রাসাদের মতো বাড়ির আসল গল্প ওই সদর দরজায় লেখা নেই। আসল গল্প লেখা আছে পেছনের দরজা দিয়ে প্রতিদিন নিঃশব্দে যাতায়াত করা এই খেটে খাওয়া মানুষগুলোর ক্লান্ত চোখের তাড়ায়। আজ তো সবে সে এই অচেনা জগতে পা রেখেছে। আসল পরীক্ষা তো শুরু হতে চলেছে কাল থেকে। পরের দিন সকালে রতন দাস পরিচয়ে লুকিয়ে থাকা রিয়ান সূর্য ওঠার আগেই বিছানা ছাড়ল। সান্যাল বাংলোর পেছনের উঠোনে দিনের শুরুটা মালিকদের ঘুম ভাঙার অনেক আগেই হয়ে যায়। চারদিকে কেমন একটা যান্ত্রিক ব্যস্ততা। কেউ বড় বড় পাত্রে দুধ নামিয়ে রাখছে, কেউ হুড়মুড় করে সবজি ধুচ্ছে, আবার কেউ বা পুজোর ফুলগুলো বেছে বেছে আলাদা করে রাখছে। রান্নাঘরের ওই ভ্যাপসা গরমে লক্ষ্মীপিসি একদম চুপচাপ উনুনের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। রিয়ান সবে জলের বোতলগুলোতে জল ভরতে শুরু করেছে, ঠিক তখনই তার নজর পড়ল একটা মেয়ের ওপর। কোনো টুংটাং শব্দ নেই, কোনো হাঁকডাক নেই, অথচ মেয়েটি একা হাতে পুরো বাড়ির কাজের গতি সামলে চলেছে। মেয়েটির নাম নিপা সেন। পরনে খুব সাধারণ মানের একটা সুতির সালোয়ার কামিজ, চুলগুলো শক্ত করে পেছনে বাঁধা, কপালে ছোট্ট একটা টিপ। তার কাজ করার ফুর্তি দেখলে মনে হয় যেন প্রতিটি কাজ তার ছোঁয়ার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে। এক হাতে এসে লক্ষ্মীপিসির বসার জন্য একটা টুল টেনে দিল, পরক্ষণেই মালিক বিকাশের জন্য কম চিনির চাটা আলাদা করে রাখল। চোখের পলকে অপরের ঘরের জন্য ধবধবে পরিষ্কার তোয়ালেগুলো নিখুঁতভাবে ভাঁজ করে আবার পুজোর থালায় ফুল সাজাতে বসে গেল। এই ট্রেটা একটু ওপরে রেখে আসবে? রিয়ানের দিকে তাকিয়ে নিপা জিজ্ঞেস করল। তার গলার স্বর খুব সোজা সাপটা, কিন্তু তাতে কোনো রুক্ষতা ছিল না। তবে কাপটা একটু সাবধানে রেখো ভাই। রিয়া দিদিমণির চোখ খুব ধারালো, ছোটখাটো ভুলও খুব তাড়াতাড়ি ধরে ফেলেন। রিয়ান ট্রেটা হাতে তুলতে তুলতে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, এই যে সবার ছোট ছোট পছন্দের কথাগুলো তুমি এত নিখুঁতভাবে মনে রাখো কি করে? নিপা ম্লান একটু হাসল। এই বড়লোকদের বাড়িতে ভুলে যাওয়ার কোনো ছাড় নেই ভাই। একবার ভুল হয়ে গেলে সেটার যে শাস্তি পেতে হয়, তাতেই সব নিজে থেকে খুব ভালোভাবে মনে গেঁথে যায়। কথাটা শুনে রিয়ান একদম নিশ্চুপ হয়ে গেল। নিপার ওই কথায় কোনো রাগ বা অভিযোগ ছিল না। ওটা ছিল বছরের পর বছর ধরে অপমান আর বাধ্যবাধকতার ভেতর দিয়ে অভ্যেসে পরিণত হওয়া এক নির্মম সত্য। কিছুক্ষণ পর লক্ষ্মীপিসি কাজ করতে করতেই রিয়ানকে ফিসফিস করে জানালেন, নিপা মেয়েটা আজ ৩ বছর ধরে এখানে হাড় ভাঙা খাটুনি খাটছে। ওদের বাড়ি ওই দশাশ্রমেত ঘাটের কাছাকাছি একটা বস্তিতে। মা সারাক্ষণ অসুস্থ হয়ে পড়ে থাকেন,
সাথে আছে বৃদ্ধা ঠাকুমা সাবিত্রী, আর একটা ছোট ভাই আছে ওর, রাহুল, এই 15 বছর বয়স, কিন্তু ওইটুকু বয়সেই নিজের বয়সের চেয়ে অনেক বড় হয়ে গেছে। দুপুর গড়িয়ে যাওয়ার ঠিক আগে কাজের ফাঁকে নিপা কয়েক মিনিটের জন্য একটু দম ফেলার ফুরসত পেল। উঠোনের এক অন্ধকার কোণে বসে তাড়াহুড়ো করে দুটো শুকনো রুটি ছিঁড়ে মুখে দিচ্ছিল। তখনই তার ভাঙাচোড়া পুরনো ফোনটায় একটা কল এলো। রুটি ফেলে তাড়াহুড়ো করে হাতটা মুছে একটু আড়ালে গিয়ে নিপা বলতে শুরু করল, হ্যাঁ রে রাহুল, আজ স্কুলে গিয়েছিলি তো? শোন, ওই বই বিক্রি করার কথা ভুলেও আর মুখে আনবি না। আমি বলেছি না, মায়ের ওষুধের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর শোন, ঠাকুমাকে বলবি উনুনের পাশে যেন বেশিক্ষণ বসে না থাকে। ফোনটা কেটে যেতেই নিপার মুখের সেই শক্ত আবরণটা যেন খসে পড়ল। গভীর এক ক্লান্তি এসে ভর করল তার চোখে মুখে। রিয়ান ধীরে ধীরে তার পাশে গিয়ে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? নিপা প্রথমে এড়িয়ে যেতে চাইল, কিন্তু রিয়ানের শান্ত আর আন্তরিক গলার স্বর হয়তো তাকে একটু ভরসা দিল। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, আমার ভাইটা পড়াশোনায় খুব ভালো জানো, অঙ্কে ক্লাসের সবার চেয়ে এগিয়ে থাকে, কিন্তু এখন জেদ ধরেছে যে পড়াশোনা ছেড়ে দেবে। পুরনো বাজারে কোনো এক ক্যালেন্ডার ছাপানোর দোকানে কাজ পেলে নাকি বাড়িতে দুটো টাকা বেশি আসবে। আর তুমি চাও যে ও পড়াশোনাটা চালিয়ে যাক? রিয়ান নরম গলায় জিজ্ঞেস করল। নিপার সাথে সাথেই দৃঢ়স্বরে বলে উঠল, হ্যাঁ, আমাদের গোষ্ঠীতে কেউ তো 10ম শ্রেণীর গণ্ডি পেরোয়নি। আমি কোনোভাবেই চাই না রাহুলও সেই নোংরা জীবনটা কাটাক, যেখানে প্রতিদিন সকালে উঠে অন্য কারো দয়ার আশায় দরজায় গিয়ে ভিখারির মতো দাঁড়াতে হয়। ও যদি একটু কষ্ট করে পড়াশোনাটা করে নেয়, তাহলে হয়তো আমাদের এই ভাঙা ঘরটা অন্তত একটু সোজা হয়ে দাঁড়াতে পারবে। সেই মুহূর্তে রিয়ান প্রথমবারের মতো নিপাকে কেবল একটা সাধারণ কাজের মেয়ের গণ্ডির বাইরে গিয়ে দেখল। সে দেখল এমন এক লড়াকু বোনকে যে নিজের সমস্ত ক্লান্তি, সমস্ত অপমান নীরবে গিলে নিয়ে ভাইয়ের ভবিষ্যতের জন্য রাস্তা তৈরি করছে। সে এমন এক মেয়ে যে মায়ের ওষুধ আর সংসারের খরচের জাঁতাকলে পৃষ্ঠ হয়ে নিজের সমস্ত শখ, ইচ্ছেগুলোকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। মেয়েটা গরিব হতে পারে, কিন্তু তার চিন্তাভাবনা আর স্বপ্নগুলো মোটেও ছোট নয়। ঠিক তখনই ওপর থেকে রিয়ার তীক্ষ্ণ গলা ভেসে এল, নিপা, ওপরের ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি কেন? কতবার বলতে হবে আমাকে? নিপা যেন চমচে উঠল। রুটির শেষ টুকরোটা সে আর মুখে তুলতে পারল না। তাড়াহুড়ো করে ওঠার সময় সে খুব নিচু স্বরে রিয়ানকে বলল, নতুন এসেছ তো, তাই একটা কথা বলে রাখছি। এখানে কাজ করতে হলে নিজের যাবতীয় কষ্ট আর দুঃখগুলোকে কাজের পরে রেখো। কাজের আগে রাখলে এই বাড়ির লোকেরা সেটাকে কেবল তোমার অজুহাত বলেই মনে করবে। কথাটা বলেই সে দ্রুত পায়ে ভেতরে ছুটে গেল। রিয়ান খালি ট্রেটা হাতে নিয়ে সেই উঠোনেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। সেই সকালবেলায় সে খুব গভীরভাবে বুঝতে পারল, নিপার আসল শক্তি তার ওই নীরবতার মাঝে নয়, বরং তার লড়াইয়ের কারণটার মাঝে লুকিয়ে আছে। মেয়েটা মাথা নিচু করতে জানে ঠিকই, কিন্তু সহজে ভেঙে পড়তে জানে না। সে দাঁতে দাঁত চেপে সব অপমান সহ্য করতে পারে, কারণ সে কোনোভাবেই নিজের ভাইয়ের ভবিষ্যৎটাকে হেরে যেতে দিতে রাজি নয়। দীপাবলি যত ঘনিয়ে আসতে লাগল, সান্নাল বাংলোর ভেতরের প্রস্তুতি আর ব্যস্ততাও যেন পাল্লা দিয়ে বাড়তে থাকল। বাইরের বারাণসীর সরু গলিগুলোতে তখন রঙের ছড়াছড়ি, বাতাসে মিষ্টির লোভনীয় গন্ধ, আর আকাশে কাগজের লণ্ঠনের মেলা। কিন্তু এই বাড়ির পেছনের অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোর কাছে উৎসব মানেই হল গাধার মতো অতিরিক্ত খাটুনি। 2018 সালের 7ই নভেম্বরের সকাল। শহরের অন্যান্য বাড়িতে মানুষ যখন বেশ আয়েশ করে পুজোর প্রস্তুতি নিচ্ছিল, তখন সান্নাল বাংলোর নিপা, লক্ষ্মী পিসিয়ার বাকি কর্মচারীরা চারদিক অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়েছিল। নিপা সবার আগে একগাদা পুজোর ফুল যত্ন করে আলাদা করে রাখল। এরপর রূপোর ভারী ভারী বাসনগুলো মেজে ঘষে চকচকে করে তুলল। তারপর ওপরের প্রতিটি ঘরে গিয়ে পরিষ্কার তোয়ালে গুছিয়ে এল। ওদিকে লক্ষ্মী পিসি ভোর থেকে রান্নাঘরের উনুনের আঁচে পুড়ে করঞ্জি আর লাড্ডু বানাচ্ছিলেন। আর রিয়ান, যাকে সবাই এখনও স্রেফ রতন দাস নামেই চেনে, সে উঠোনে বসে বসে শত শত মাটির প্রদীপে তেল ভরছিল। পুরো বাড়ি জুড়েই একটা দম বন্ধ করা তাড়াহুড়ো কাজ করছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ব্যস্ততার মাঝে কোনো উৎসবের আনন্দ ছিল না, ছিল কেবল এক অজানা ভয়। যদি কোথাও কোনো কাজে একটু খুঁত থেকে যায়, যদি রিয়া দিদিমণি রেগে গিয়ে চিৎকার জুড়ে দেয়। ওপর থেকে একটু পরপরই রিয়ার কড়া গলার নির্দেশ শোনা যাচ্ছিল, নিপা, সদর দরজায় ফুলগুলো ঠিক করে লাগাও। রতন, প্রদীপগুলো একদম সোজা লাইনে রাখবে কিন্তু। লক্ষ্মী পিসি, মিষ্টির টুকরোগুলো এত ছোট বানাচ্ছ কেন?
অতিথিরা দেখলে কি ভাববে? নিপা সকাল থেকে এক মুহূর্তের জন্যেও বসার ফুরসত পায়নি। টানা কাজ করতে করতে ক্লান্ত মেয়েটা এক ফাঁকে সবে জলের গ্লাসটা হাতে তুলে নিয়েছিল একটু গলা ভেজানোর জন্যে। অমনি আবার সেই তীক্ষ্ণ ডাক ভেসে এলো, নিপা। মেয়েটা সাথে সাথে গ্লাসটা সেখানেই নামিয়ে রেখে ছুট লাগালো ওপরের দিকে। রিয়ান নিজের কাজ করতে করতেই আর চোখে দেখল নিপার চোখে মুখে চরম ক্লান্তি জমে আছে, কিন্তু তারপরেও তার গলা দিয়ে সবসময় সেই একই বিনীত আর বাধ্যগত উত্তরই বেরিয়ে আসে, জি দিদিমণি। সন্ধ্যা নামতেই সান্যাল বাংলো যেন উৎসবের আলোয় ঝলমল করে উঠল। সদর দরজার সামনে বিশাল এক রঙ্গোলি, চারধারে সারি সারি বড় বড় প্রদীপ। দামি দামি গাড়িতে অতিথিরা আসতে শুরু করেছেন। চমৎকার একটা দামি শাড়ি পরে রিয়া দরজায় দাঁড়িয়ে হাসি মুখে সবাইকে স্বাগত জানাচ্ছে। চারপাশ থেকে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। আহা, মেয়েটা কি সুশীল, একা হাতে কি নিখুঁত ব্যবস্থাই না করেছে। বাইরে থেকে দেখলে যে কারো মনে হবে এ বাড়িতে কেবলই সুখ আর আনন্দের বাস, কিন্তু বাড়ির পেছনের রান্নাঘরটায় চলছিল অন্য এক যুদ্ধ। ফুটন্ত তেলের কড়াইয়ের আঁচে লক্ষ্মী পিসির কপালের ঘাম চিবুক বেয়ে পড়ছিল। আর নিপা এঁঠো প্লেট ধোয়ার ফাঁকে ফাঁকে মেয়েটা বারবার তার পুরনো ফাটা স্ক্রিনের ফোনটার দিকে তাকাচ্ছিল। সকালে বেরোনোর সময় ঠাকুমা সাবিত্রী বলে দিয়েছিলেন যে আজ মায়ের শরীরটা বেশি খারাপ। নিপার মনটা বারবার বাড়ির দিকে ছুটে যেতে চাইছিল, কিন্তু আজ অতিথির ভিড় অনেক বেশি, কাজের কোনো শেষ নেই। আর গরিব মানুষের ঘরের দুঃখ দুর্দশার কথা তো বাবুদের কাজ শেষ হওয়ার পরেই শোনার নিয়ম। রাতের দিকে একটু দম ফেলার ফুরসত পেল নিপা। সে চুপি চুপি পেছনের ছোট দরজাটার কাছে এসে দাঁড়াল। নিজের পুরনো ওড়নার খুঁট দিয়ে ভেজা হাত দুটো মুছে নিল। তারপর পকেট থেকে একটা ছোট্ট মাটির প্রদীপ বের করে বাতাসের আড়াল করে দেওয়ালের এক কোণে রেখে জ্বালিয়ে দিল। সেখানে কোনো দামি রূপোর থালা ছিল না, ছিল না রাশি রাশি ফুলের সাজ বা কোনো জাঁকজমকপূর্ণ পুজো। ছিল কেবল একটা টিমটিমে কাঁপা শিখা আর নিপার বোঝা চোখ দুটো। সে খুব ফিসফিস করে বলল, ভগবান, তুমি শুধু আমার মাটাকে সুস্থ রেখো, আর রাহুলের পড়াশোনাটা যেন কোনোভাবেই বন্ধ না হয়। আমার ভাগে যত দুঃখই থাকুক না কেন, আমি সব একা হাতে সামলে নেব। একটু দূরে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে রিয়ান সবটা শুনছিল। নিপা টেরও পেল না। ওই ছোট্ট মুহূর্তটায় রিয়ান যেন নিপার গোটা জীবনটা, ওর পুরো পৃথিবীটা দেখতে পাচ্ছিল। শয্যাশায়ী মা, এক বয়স্ক ঠাকুমা, পড়াশোনা করতে চাওয়া ছোট ভাই, আর এই সব কিছুর মাঝখানে ঢালের মতো দাঁড়িয়ে থাকা এই সামান্য মেয়েটি, যে নিজের জন্য ঈশ্বরের কাছে কিছু চাইতেই ভুলে গেছে। হঠাৎ ভেতর থেকে রিয়ার কড়া গলার আওয়াজ ভেসে এলো, নিপা, মিষ্টির ট্রেটা গেল কোথায়? চমকে উঠে নিপা প্রদীপটা দেওয়ালের কোণে আরও একটু সরিয়ে রেখেই ভেতরের দিকে ছুটল। তাড়াহুড়োয় শ্যাওলা ধরা মেঝেতে পা পিছলে সে পড়েই যাচ্ছিল প্রায়। কোনো মতে নিজেকে সামলে নিল। রিয়ান তাকে ধরার জন্য এক পা এগিয়ে গিয়েও থমকে দাঁড়াল। সে সাহায্য করতে চাইছিল ঠিকই, কিন্তু এখনই নিজের আসল পরিচয়টা সামনে আনা বোকামি হতো। সে পকেটে হাত ঢুকিয়ে মায়ের সেই কাকনটা আলতো করে ছুঁল। ওই অন্ধকারেও মায়ের কথাটা যেন আবার তার কানে বেজে উঠল, তোর জীবনে যাকে বেছে নিবি তার মনে যেন মানুষের প্রতি দয়া থাকে। রাত আরও গভীর হল। অতিথিরা একে একে ফিরে গেলেন। সদর দরজার সাজানো প্রদীপগুলো ততক্ষণে নিভে এসেছে, কিন্তু ওই পেছনের স্যাঁতসেঁতে বেয়ালের কোণে নিপার জ্বালানো ছোট্ট প্রদীপটা তখনও নিজের মতো করে জ্বলছিল। রিয়ান অনেকক্ষণ এক দৃষ্টে সেটার দিকে তাকিয়ে থাকল। সেদিন রাতে তার খুব গভীরভাবে মনে হল, উৎসবের আসল আলো বোধহয় বড় লোকদের ড্রয়িং রুমে নয়, বরং এই ছোট মানুষগুলোর বড় মনে টিকে থাকে। আর কখনো কখনো সবচেয়ে ছোট প্রদীপটাই মানুষের সবচেয়ে দীর্ঘ আর খাঁটি প্রার্থনা হয়ে ওঠে। দীপাবলির জাঁকজমক শেষ, কিন্তু এই বাড়ির পেছনের মানুষদের কাজ তখনও ফুরোয়নি। পরের দিন সকালে সান্যাল বাংলোর সামনের উঠোনে রঙ্গোলির রং লেপটে একাকার। দরজার ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ছে, আর পেছনের উঠোনে বাসনপত্রের একটা পাহাড় প্রমাণ স্তূপ। নিপা প্রতিদিনের মতোই কাকডাকা ভরে কাজে চলে এসেছে। চোখের নিচে না ঘুমানোর স্পষ্ট কালি, কিন্তু হাত দুটো যন্ত্রের মতো চলছে। সে চা ছাকল, সুন্দর করে কাপগুলো ট্রেতে সাজালো, আবার ফাঁকে ফাঁকে লক্ষ্মী পিসিকে রান্নাঘরেও সাহায্য করতে লাগল। দুপুর গড়িয়ে যাওয়ার মুখে তার পকেটের পুরনো ফোনটা একটানা বাজতে শুরু করল। কাজের চাপে প্রথমে সে ওটা ধরেনি, কিন্তু লক্ষ্মী পিসি বলে উঠলেন, ধর না মেয়ে, হয়তো বাড়ি থেকেই ফোন করছে।
নিপা ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে ঠাকুমা সাবিত্রীর ঘাবড়ে যাওয়া ভাঙা গলা ভেসে এলো। দিদি ভাই, রাহুল তো সকাল থেকে বাড়ি ফেরেনি রে, আজ স্কুলেও যায়নি, ওর ঘরের বই খাতাগুলোও দেখছি গায়েব। মুহূর্তের মধ্যে নিপার মুখের রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে এক ছুটে ওপরের তলায় চলে গেল। রিয়া তখন নিজের দামি আইফোনে বসে কাল রাতের পার্টির ছবিগুলো স্ক্রোল করে দেখছিল। নিপা 2 হাত জোর করে কাপা গলায় বলল, দিদিমণি, আমাকে কিছুক্ষণের জন্য একটু বাড়ি যেতে হবে। রাহুলকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, বাড়িতে ঠাকুমা একা মানুষ। রিয়া চোখ না তুলেই একদম নির্বিকার গলায় জবাব দিল, আজ হবে না নিপা, কাল রাতের পার্টির পর গোটা বাড়িটা নোংরা হয়ে আছে, কত কাজ বাকি, সবার বাড়িতেই সমস্যা থাকে, তুমি গিয়ে আগে ওপরের ঘরটা পরিষ্কার করো। দিদিমণি, শুধু আধ ঘন্টা সময় দিন আমাকে। নিপার গলাটা এবার ডুকরে কেঁপে উঠল। রিয়া এবার বিরক্ত হয়ে চোখ তুলে তাকাল। কাজ ফেলে রেখে যেতে হলে আগে এমন কাউকে জোগাড় করে নিয়ে এসো যে তোমার বদলে কাজগুলো করে দেবে, তারপর যেও। কথাটা শুনে নিপা যেন পাথরের মতো জমে গেল। তার চোখ ফেটে জল বেরিয়ে আসছিল, কিন্তু একটা টু শব্দ না করে সে মাথা নিচু করে নিচে নেমে এলো। রিয়ান আড়াল থেকে সবটাই দেখছিল। তার বুকের ভেতরটা রাগে আর হতাশায় ফেটে যাচ্ছিল, কিন্তু সে তো সোজা বেরিয়ে যেতে পারে না। তাই সে লক্ষ্মী পিসির কাছে গিয়ে খুব ধীর গলায় বলল, পিসি, যদি পুরনো বাজারে যেতে হয় তবে আমাকে বলুন, আমি কিছু জিনিস নিয়ে আসতাম। অনেক দিনের পোর খাওয়া মানুষ লক্ষ্মী পিসি রিয়ানের চোখের ভাষা ঠিকই পড়ে নিলেন। তিনি গলাটা বেশ উঁচুতে তুলে বললেন, হ্যাঁ রতন, ওই মিষ্টির খালি বাক্সগুলো দিয়ে আয় তো, আর ভাড়ারের চায়ের পাতাও তো কমে এসেছে, বাজার থেকে ওগুলো নিয়ে আয়, তবে বেশি দেরি করবি না। এরপর গলাটা একদম খাদে নামিয়ে ফিসফিস করে বললেন, শোন, যদি রাহুল ছেলেটাকে পাবি তবে আগে ওকে বাড়ি পাঠিয়ে দিবি। রিয়ান আর এক মুহূর্তও দেরি না করে পেছনের দরজা দিয়ে হন হন করে বেরিয়ে গেল। উৎসবের পরের দিন হওয়া সত্ত্বেও বারাণসীর পুরনো বাজারটায় গিজগিজ করছে মানুষ। রাস্তার দুপাশের দোকানগুলোতে অবিকৃত কাগজের লণ্ঠন ঝুলছে, মিষ্টির প্যাকেটগুলো অর্ধেক দামে বিক্রি হচ্ছে। আর এর মাঝেই পুরনো ছাপখানার দোকানগুলো থেকে ভেসে আসছে একটানা খটখট শব্দ। রিয়ানের চোখ খুঁজছিল রাহুলকে। হঠাৎ সে দেখল একটি পুরনো বইয়ের দোকানের বাইরে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে স্কুল ব্যাগ, হাতে একটা অঙ্কে বই, আর সামনের দোকানদার কিছু খুচরো টাকা গুনছে। রাহুল, রিয়ান পেছন থেকে ডাক দিল। ছেলেটা চমকে ঘাড় ঘোরাল। আপনি? তোমার নিপা দিদি বড্ড চিন্তায় আছে, তুমি এখানে কি করছো? রাহুল মাথা নিচু করে নিল, ঠোঁট কামড়ে ধরে বলল, এই বইগুলো বিক্রি করে দিলে অন্তত মায়ের কয়েকদিনের অশুভের টাকাটা উঠে আসবে। দোকানদার কাকু বলেছে এখানে আমাকে একটা কাজও জুটিয়ে দেবে, স্কুল, পড়াশোনা ওসব পরে দেখা যাবে। রিয়ান আলতো করে ছেলেটার পাশে গিয়ে বসল। বাড়িতে এত অভাব, এত কষ্ট, আর এর মাঝে তুমি শুধু নিজের পড়াশোনা নিয়ে মেতে আছো, এটা ভেবে তোমার খুব অপরাধ বোধ হচ্ছে, তাই না? রাহুলের চোখ দুটো এবার জলে ভরে এলো। গলা ভারী করে সে বলল, দিদি একা হাতে সবটা টানছে, মায়ের ওষুধ, ঠাকুমার দেখাশোনা, গোটা সংসারের খরচ। আমি এত বড় হয়েছি, আমি কি করব বলুন তো? রিয়ান খুব সাবধানে রাহুলের হাত থেকে অঙ্কের বইটা নিয়ে আবার ব্যাগের ভেতর ঢুকিয়ে দিল। পরিবারের পাশে দাঁড়ানোর চিন্তাটা খুব ভালো, কিন্তু এই পড়াশোনা ছেড়ে তুমি যে সামান্য কটা টাকা পাবে তা দিয়ে মেরে কেটে হয়তো 2 দিনের ওষুধ কেনা যাবে, কিন্তু এই পড়াশোনাটা যদি তুমি শেষ করতে পারো তবে একদিন হয়তো তোমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারবে। রাহুল চুপ করে রইল। রিয়ান ওর কাঁধে হাত রেখে আবার বলল, সামনের মাসেই বারাণসীতে একটা বড় স্কলারশিপ পরীক্ষা আছে, অঙ্কে তো তুমি বেশ ভালো, তাহলে ওই ফর্মটা পূরণ করে ফেলো। ফি বা অন্যান্য কাগজপত্র নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি কারো না কারোর কাছ থেকে ঠিক ব্যবস্থা করে দেব। রাহুল একটু সন্দেহের চোখে তাকাল। আপনি তো ওই বাড়িতে সামান্য চাকরের কাজ করেন, আপনি এসব কিভাবে করবেন? রিয়ান মুচকি হাসল। যাদের দেখতে গরিব মনে হয় তারা সবাই কিন্তু অসহায় হয় না রে, আর সব সাহায্য যে কেবল টাকা দিয়েই শুরু হয় এমনটাও তো নয়। এবার চলো দেখি, আগে বাড়ি চলো, নিপারিদিকে এভাবে ভয় পাইয়ে দেওয়াটা একদম ঠিক কাজ হয়নি। কিছুক্ষণ পর রাহুল দোকানদারকে বইগুলো বিক্রি করতে সোজা মানা করে দিল। সে ব্যাগটা কাঁধে নিয়ে রিয়ানের পাশে হেঁটে বাড়ির রাস্তা ধরল। ফেরার সময় পুরনো বাজারটায় সেই একই রকম ভিড় আর কোলাহল ছিল, কিন্তু রাহুলের হাঁটার মাঝে এখন আর সেই সব ছেড়ে পালানোর অস্থিরতাটুকু ছিল না। রিয়ান বাজার থেকে কিছু খালি মিষ্টির প্যাকেট আর চায়ের পাতাও কিনে নিল, যাতে তার বাজারে আসার অজুহাতটা কেউ ধরতে না পারে। বাজারের ভিড় ঠেলে এগোতে এগোতে রিয়ানের মনে একটা বিষয় একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। এই সান্যাল বাড়িতে আসার পরীক্ষাটা শুধু রিয়ার আসল রূপ দেখার জন্য ছিল না,
পরিস্থিতি আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে এটা রিয়ানের নিজের বিবেক আর করুণারও এক চরম পরীক্ষা হয়ে উঠেছে। রাহুলকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানোর পর রিয়ান যখন বাংলোতে ফিরল তখন তার হাতে বাজারের সেই মিষ্টির খালি প্যাকেট আর চায়ের পাতা। পেছনের স্যাঁতসেঁতে দরজা দিয়ে রাহুলকে নিজের চোখে অক্ষত অবস্থায় ফিরতে দেখেই নিপার মুখের ওই জমাট বাঁধা আতঙ্কটা যেন এক নিমেষে গলে জল হয়ে গেল। মেয়েকার তখন ইচ্ছে করছিল ভাইকে আচ্ছাসে বকুনি দিতে অথবা বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে, কিন্তু ওই পেল্লায় বাড়ির কাজের পাহাড় আর বাবুদের তীক্ষ্ণ নজরের মাঝে দাঁড়িয়ে তার সেসব কিছুই করা হল না। সে কেবল আলতো করে ভাইয়ের মাথায় হাত রেখে খুব ধীর কিন্তু ভারী গলায় বলল, আর কখনো এমন করবি না রে। রাহুল একটা শব্দও উচ্চারণ না করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই সন্ধেবেলা নিপা আগের মতোই রোবটের মতো একটানা কাজ করে গেল, কিন্তু রিয়ান খুব স্পষ্ট বুঝতে পারছিল মেয়েটার বুকের ভেতর তখনও একটা অজানা ভয় বাসা বেঁধে আছে। গরিবের ঘরে তো স্বস্তি জিনিসটা কখনোই পুরোপুরি আসে না। একটা চিন্তা দরজা দিয়ে বেরোতে না বেরোতেই আরেকটা চিন্তা এসে নির্লজ্জের মতো চৌকাঠে করা নাড়ে। পরের দিন সকালে শহরের কোনো এক হাই প্রোফাইল পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কথা রিয়ার। সেই ভোরবেলা থেকেই তার ঘরের দরজা হাট করে খোলা। দামি দামি সব শাড়ি পুরো বিছানা জুড়ে ছড়ানো ছিটানো। ড্রেসিং টেবিলের ওপর মেকআপের জিনিসের সাথে এলোমেলোভাবে পড়ে আছে খোলা চুড়ির বাক্স আর নামি দামি সব গয়না। নিপাকে 1 মিনিট শান্তিতে দাঁড়াতে দেওয়া হচ্ছিল না। বারবার ওপর থেকে ডাক আসছিল, কখনো শাড়ি ইস্ত্রি করে দেওয়ার জন্য, কখনো চুলে মানানসই ফুল পরিয়ে দেওয়ার জন্য, আবার কখনো শাড়ির কুচি ঠিক করে দেওয়ার জন্য। ওই ব্যস্ততার মাঝে নিপা ছাড়া পেছনের দিকের অন্য কেউ বেশিক্ষণ রিয়ার ঘরে ঢোকার সুযোগই পায়নি। তাই দুপুরের দিকে রিয়ার তীক্ষ্ণ রাগী গলাটা যখন গোটা বাড়ি কাঁপিয়ে গমগম করে উঠল, তখন সবার বুকের ভেতরটাই কেমন ছ্যাঁত করে উঠেছিল। নিপা! ডাক শুনেই নিপা তড়িঘড়ি করে ওপরে ছুটল। রিয়ান তখন নিচে দাঁড়িয়ে জলের বোতলগুলো গুছিয়ে রাখছিল, কিন্তু ওপর থেকে ভেসে আসা গলাটা এতটাই চড়া ছিল যে প্রতিটি শব্দ একেবারে স্পষ্ট শোনা যাচ্ছিল। আমার হীরের কানের দুলগুলো কোথায়? রিয়া দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল। নিপা বয়ে এঠি বাড়ি সিটিয়ে গেল। কাঁপা গলায় বলল, দিদিমণি, আমি তো গয়নার বাক্সটা ওই ড্রেসিং টেবিলের ওপরেই রেখেছিলাম। আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না একদম। রিয়ার গলা আরও চড়ে গেল। তুমি কি রেখেছিলে বা না রেখেছিলে সেটা আমি শুনতে চাই না। এই ঘরে শেষবার তুমিই ঢুকেছিলে। আমি সত্যি বলছি দিদিমণি, আমি আপনার কোনো কিছু নিইনি। আমি কেবল শাড়িটা বিছানায় রেখেই নিচে চলে গিয়েছিলাম। রিয়া হনহন করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির মুখে এসে দাঁড়াল। তার ফসা মুখটা রাগে লান। তার গলার আওয়াজে সেই সামান্যতম বিশ্বাস বা দয়াটুকুও ছিল না যা একজন সাধারণ মানুষকে নিদেন পক্ষে এক মুহূর্তের জন্যেও দেওয়া উচিত। নিচে চলো, এক্ষুনি তোমার ব্যাগ চেক করা হবে। নিপার ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগল, চোখ ফেটে জল বেরিয়ে আসছিল। দিদিমণি, সবার সামনে অন্তত এমন অপমান করবেন না। আমি যখন কিছুই নিইনি তখন আমার চোরের মতো ভয় পাওয়ার কি আছে? চুপ করো। রিয়া মাঝপথেই ধমকে তার কথা থামিয়ে দিল। নিচে ড্রয়িং রুমে তখন একটা দংগন্ধ করা পরিবেশ। লক্ষ্মী পিসি, রিয়ান, সদর দরজার গার্ড আর আরও 2জন কাজের লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গোলমাল শুনে মালিক বিকাশ সান্যালও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন, কিন্তু নিজের মেয়ের এই মূর্তি দেখে তিনি টু শব্দ করারও সাহস পেলেন না। হয়তো তিনি ভেবেছিলেন ব্যাগ ঘাটলে ব্যাপারটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বাবুরা এটা বোঝেন না যে সত্য মিথ্যা প্রমাণ হওয়ার আগেই গরিবের সম্মানের গায়ে যে কাদাটা লেলে যায় তার কোনোদিন ধুয়ে ফেলা যায় না। রিয়া নিজের হাতে নিপার ওই পুরনো জরাজীর্ণ কাপড়ের ব্যাগটা ছো মেরে তুলে নিয়ে সোফার ওপর সজোরে উল্টে দিল। ব্যাগের ভেতর থেকে গড়িয়ে পড়ল মায়ের ওষুধের 2টো পুরনো স্লিপ, রাহুলের একটা ছেঁড়া অঙ্কের খাতা, পুরনো কাগজে মোড়ানো 2টো শুকনো রুটি আর ঠাকুমা সাবিত্রীর জপ করার ছোট্ট একটা মালা। না, কোনো হীরের কানের দুল সেখানে ছিল না। তবুও ওই ভরা মজলিসে চরম অপমানে নিপার চোখে যে অসহায় আর আহত দৃষ্টিটা নেমে এসেছিল তা পৃথিবীর কোনো দামি হিরে দিয়েও কি ফিরিয়ে দেওয়া সম্ভব? রিয়ানের বুকের ভেতরটার আগে ফুঁসতে লাগল। সে নিজেকে আর আটকে রাখতে না পেরে 1 পা এগিয়েই যাচ্ছিল। ঠিক তখনই লক্ষ্মী পিসি তার বয়স্ক কাপা হাত দিয়ে রিয়ানের কবজিটা শক্ত করে চেপে ধরলেন। তার ওই আলতো স্পর্শটাই যেন নীরবে বলে দিল, এখন নয় রতন, এখন চুপ থাক। রিয়ান থেমে গেল ঠিকই, কিন্তু তার বুকের ভেতরটা এক গভীর অস্বচ্ছ দুঃখে ভরে গেল। জীবনে এই প্রথমবারের মতো সে নিজের চোখে দেখল, সন্দেহ যখন কোনো গরিবের ওপর এসে পড়ে তখন তার নিছক প্রশ্ন থাকে না, সোজা একতরফা শাস্তি হয়ে দাঁড়ায়।
পিনপতন স্তব্ধতার মাঝে লক্ষ্মীপিসি সাহস জুগিয়ে খুব নম্র গলায় বললেন, দিদিমণি, আপনি বরং একবার ওই অন্য মেকআপ বাক্সটা খুলে দেখুন না। কাল রাতে তো আপনি নতুন সেটটা হয়তো ওই বাক্সটাতেই রেখেছিলেন। রিয়া চরম বিরক্তি নিয়ে পিসির দিকে একবার তাকাল। তবে কয়েক মুহূর্ত পর হন হন করে নিজের ঘরে ফিরে গেল। একটু পরেই সে আবার নিচে নেমে এলো। তার হাতে জলজল করছে সেই হারানো হীরের কানের দুলজোড়া। তার গলার আওয়াজটা আগের চেয়ে সামান্য খাদে নামলেও মুখে বিন্দুমাত্র অনুশোচনার কোনো ছাপ ছিল না। পাওয়া গেছে, সে একদম নির্বিকার গলায় বলল। এবার সবাই দাঁড়িয়ে না থেকে যে যার কাজে ফিরে যাও, আমার এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। কোনো ক্ষমা চাওয়া নেই, কোনো নম্রতা বা লজ্জাবোধ নেই। যেন বিনা অপরাধে নিপাকে এতগুলো মানুষের সামনে চোর সাজিয়ে অপমান করাটা এই বাড়ির ফ্লোর মোছা বা বাসন মাজার মতোই খুব সাধারণ একটা ঘটনা ছিল। নিপা একটা কথাও বলল না। চোখ মুছতে মুছতে সে সোফা থেকে তার ওষুধের স্লিপ, শুকনো রুটি, জপমালা আর রাহুলের খাতাটা কুড়িয়ে ব্যাগে ভরতে লাগল। হঠাৎ খাতাটা হাত ফসকে নিচে পড়ে গেলে রিয়ান দ্রুত ঝুঁকে পড়ে সেটা তুলে নিপার হাতে ধরিয়ে দিল। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হল। নিপার মুখে কোনো ভাষা ছিল না, কিন্তু তার ওই বোবা দৃষ্টিটাই যেন রিয়ানের আত্মাকে কাঁপিয়ে প্রশ্ন করল, গরিব মানুষের সম্মান কি সত্যি এতটা সস্তা বাবু? সেদিন রিয়ান কোনো উত্তর দিতে পারেনি। সে চাইলেও ওই মুহূর্তে কোনো উত্তর দিতে পারত না। সে কেবল একদৃষ্টে তাকিয়ে দেখল নিপা তার ওই জীর্ণ ব্যাগটা বুকের কাছে আঁকড়ে ধরে পেছনের উঠোনের দিকে চলে যাচ্ছে। রিয়ানের মনে হল রিয়া হয়তো তার দামি কানের দুলটা ফিরে পেয়েছে, কিন্তু এই জাঁকজমকপূর্ণ বাড়িটা আজ মানবতার আরও একটা বড় অংশ চিরতরে হারিয়ে ফেলল। সেই ঘটনার পর থেকে নিপা আরও বেশি চুপচাপ হয়ে গিয়েছিল। এমনিতে সে সবসময়ই কম কথা বলত, কিন্তু এখনকার নীরবতায় এক অদ্ভুত পাথুরে ক্লান্তি লুকিয়েছিল। সে আগের মতোই একটানা কাজ করে চলল, ঘাড় গুজে সব আদেশ পালন করতে থাকল এবং প্রতিবার রিয়ার সামনে গিয়ে বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে দাঁড়াল। মনে হচ্ছিল চরম অপমানের ওই দগদগে আঘাতটাকে সে কোনো ছেঁড়া কাপড়ের মতো ভাঁজ করে নিজের মনের এক গভীর অন্ধকারে লুকিয়ে ফেলেছে। রিয়ান দূর থেকে তাকে দেখত, কিন্তু সান্ত্বনা দেবার মতো একটা কথাও বলতে পারত না। পৃথিবীতে অনেক সময় এমনও হয়, খাঁটি সত্যিটা চোখের সামনে জলজল করলেও মানুষ তার নিজের সাজানো খোলসের কারণে একদম বন্দী হয়ে থাকে। এই ঘটনার ঠিক দুদিন পরের কথা। কাকডাকা ভোরে নিপার পুরনো ফোনটায় ঠাকুমা সাবিত্রীর কল এলো। নিপা তখন রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে বাবুদের সকালের চায়ের কাপগুলো ট্রেতে সাজাচ্ছিল। ফোনটা রিসিভ করে কানে ধরতেই তার মুখের সব রক্ত নিমেষে শুষে নিল কেউ। কি হয়েছে ঠাকুমা? মায়ের আবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে? তুমি একদম ঘাবড়ে যেও না, আমি এক্ষুনি আসছি। কাঁপা কাঁপা হাতে ফোনটা রেখেই নিপা আর এক সেকেন্ডও দেরি করল না, সোজা ছুট লাগাল দোতলায় রিয়ার ঘরের দিকে। রিয়া তখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ড্রেসিং টেবিলের সামনে মেকআপের দামি দামি জিনিস ছড়ানো, আর সে আয়নার সামনে দাঁড়িয়ে পরম যত্নে নিজের চুল ঠিক করছিল। নিপা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দুহাত জোর করে দাঁড়াল। দিদিমণি, আমার মায়ের শরীর খুব খারাপ, আমাকে এখনই হাসপাতালে ছুটতে হবে। যদি সম্ভব হয় তাহলে কি আমার মাইনে থেকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যাবে? ডাক্তারবাবু আগেই বলেছিলেন যে আর দেরি করাটা একদম ঠিক হবে না। রিয়া আয়না থেকে চোখ সরিয়ে চরম বিরক্তি নিয়ে নিপার দিকে তাকাল। চোখ দুটো একবার ঘুরিয়ে নিয়ে বলল, নিপা, তোমার বাড়িতে প্রতি সপ্তাহেই কোনো না কোনো একটা বিপদ লেগেই থাকে, এগুলো কি শুরু করেছ তুমি? দিদিমণি, বিশ্বাস করুন, এবার সত্যি মায়ের অবস্থা খুব খারাপ। নিপার গলাটা কান্নায় ভেঙে আসছিল। আমি কথা দিচ্ছি, আমি মাইনে থেকে একটু একটু করে সব টাকা শোধ করে দেব, শুধু আজকের মতো আমাকে একটু সাহায্য করুন। রিয়া একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে খুব রূঢ় গলায় বলল, আমি যদি আজ একজনকে টাকা দিই তাহলে কাল এই বাড়ির সবাই এসে তাদের নিজেদের বানানো দুঃখের গল্প শোনাবে। এই বাড়িটা কোনো চ্যারিটি অফিস নয়, আর আজ আমাকে খুব জরুরি কাজে বাইরে যেতে হবে, তাই সকাল সকাল এসব সস্তা নাটক আমার সামনে একদম করো না। কথাগুলো শুনে নিপার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে একদম ফাঁকা হয়ে গেল। রিয়ার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বিকাশ সান্যাল পুরো কথোপকথনটাই শুনেছিলেন, কিন্তু নিজের মেয়ের এই অমানবিক আচরণের বিরুদ্ধে টু শব্দ করার সাহস তার হল না। নিপা শেষবারের মতো এক বুক মিনতি নিয়ে রিয়ার দিকে তাকাল, তারপর চোখের জল মুছতে মুছতে চুপচাপ নিচে নেমে এলো। পেছনের উঠোনে লক্ষ্মীপিসি নিপার এই বিধ্বস্ত অবস্থা দেখে আর স্থির থাকতে পারলেন না।
তিনি নিজের কাপড়ের খুঁটে বাঁধা একটা পুরনো কৌটো থেকে সযত্নে জমানো কয়েকটা ভাঁজ করা নোট বের করে আনলেন। আমার কাছে শুধু এইটুকুই আছে রে মা, তুই এটা নিয়ে নে। কৃতজ্ঞতায় নিপা কেঁধে ফেলে পিসির পা ছুতে গেল, কিন্তু পিসি তাকে মাঝপথেই আটকে দিলেন। আগে হাসপাতালে যা মা, মায়ের কাছে ছুটে যা। রিয়ান এতক্ষণ সব দেখছিল, সে সাথে সাথে বলে উঠল, আমিও বাইরের দোকান থেকে বাবুদের ওষুধ আনতে যাচ্ছি, চলো নিপা, যাওয়ার পথে তোমাকে হাসপাতাল পর্যন্ত নামিয়ে দেব। আশ্চর্যজনকভাবে এবার কেউ তাকে আর আটকাল না। হয়তো ওই রাজপ্রাসাদের সবারই নিজেদের কাজে খুব তাড়া ছিল। তাছাড়া এই বড়লোকি দুনিয়ায় কোনো গরিব মানুষের বুক ফাটা যন্ত্রণার জন্য 1 মিনিট সময় নষ্ট করার তো কোনো মূল্যই নেই। হাসপাতালটি ছিল লঙ্কা রোডের দিকে। অটোতে পুরোটা রাস্তা নিপা একটা পাথরের মূর্তির মতো একদম চুপ করে বসেছিল। হাসপাতালে পৌঁছতেই দেখা গেল চোখে মুখে এক রাশ ভয় নিয়ে রাহুল আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। ইমার্জেন্সিতে মাকে ভর্তি করার কিছুক্ষণ পর ডাক্তার অরিন্দম বসু পরীক্ষা নিরীক্ষা শেষে বেরিয়ে এলেন। তার মুখটা বেশ গম্ভীর। পেশেন্টের অবস্থা ভালো নয়, অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে, আর দেরি করা একদমই ঠিক হবে না, ডাক্তারবাবু শান্ত গলায় বললেন। তবে তার আগে কাউন্টারে গিয়ে ডিপোজিটটা জমা করে দিন। ডিপোজিটের কথা শুনে নিপা কাঁপা কাঁপা হাতে লক্ষ্মী পিসির দেওয়া সেই ভাঁজ করা নোটগুলো আর নিজের জমানো সামান্য কিছু টাকা মেলাতে লাগল। টাকার পরিমাণ এতই কম যে তা দিয়ে অপারেশনের খরচের 1/4 হবে না। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাহুল আর নিজেকে সামলাতে পারল না। দিদি, তুই কাঁদিস না, আমি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে লেগে যাব, সে ডুকরে কেঁদে উঠে বলল। নিপা এবার আর ভাইকে বকল না, কেবল পরম স্নেহে ওর মাথায় হাত রেখে নিজের কান্না গিলে ফেলার এক আপ্রাণ চেষ্টা করতে লাগল। একটু দূরে দাঁড়িয়ে রিয়ান পুরো দৃশ্যটা দেখছিল। তার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে যাচ্ছিল। সে আর কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারল না। পা চালিয়ে সোজা রিসেপশন কাউন্টারে গিয়ে ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, পেশেন্ট সাবিত্রী সেনের জন্য যা ডিপোজিট জমা করতে হবে সেটা এখনই করে নিন, কিন্তু রোগীর পরিবারকে কোনোভাবেই জানাবেন না যে কে এই পেমেন্টটা করেছে। কাউন্টারের কর্মচারী রিয়ানের দিকে একটা ফর্ম এগিয়ে দিল। রিয়ান খুব সতর্কতার সাথে সেখানে স্বাক্ষর করল। এরপর পেমেন্ট করার জন্য নিজের কার্ডটা বের করল। কিন্তু একটা জিনিস সে ভুলে গিয়েছিল, কার্ড সোয়াইপ করলে নাম লোকানো মোটেও সহজ কাজ নয়। পাশে দাঁড়িয়ে থাকা একজন সিনিয়র নার্সের চোখ ফস করে কার্ডের রসিদের ওপর পড়ে গেল। নামটা সেখানে জলজল করছিল, রিয়ান চ্যাটার্জি। নার্স এক মুহূর্তের জন্য খুব তীক্ষ্ণ চোখে রিয়ানের ওই সামান্য পোশাক আর উস্কো খুস্কো চেহারার দিকে তাকালো, কিন্তু সে আর কোনো কথা না বাড়িয়ে কাগজটা ফাইলে রেখে দিল। নামটা ওই ফোল্ডারের নিচেই চাপা পড়ে গেল ঠিকই, কিন্তু পুরোপুরি মুছে গেল না। কিছুক্ষণ পর ডাক্তার অরিন্দম ফিরে এসে নিপাকে বললেন, ডিপোজিট জমা হয়ে গেছে, আমরা পেশেন্টকে ওটিতে নেওয়ার প্রস্তুতি শুরু করছি। কথাটা শুনে নিপার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কে জমা করল ডাক্তারবাবু? কেউ একজন করে গেছেন, তবে তিনি নিজের নামটা জানাতে কড়াভাবে বারণ করে গেছেন। ডাক্তারবাবু একটা ছোট হাসি দিয়ে জবাব দিলেন। নিপার দুচোখ বেয়ে বাঁধভাঙা জলের ধারা নেমে এলো। সে দুহাত জোর করে ওপরের দিকে তাকিয়ে দুকরে কেঁদে উঠল। ভগবান, যেই আমাদের এই বিপদের দিনে সাহায্য করেছে, তুমি তার ভালো করো ঠাকুর, তাকে তুমি সুখে রেখো। রিয়ান একটু পেছনে আড়ালে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। নিপার ওই বুক ফাটা আশীর্বাদ শুনে সেই মুহূর্তে তার মনে হল, মানবতার সবচেয়ে সুন্দর আর পবিত্র রূপ বোধহয় সেটাই, যা সাহায্য করে কখনোই নিজের নামটা জাহির করতে চায় না। কিন্তু একই সাথে নিজের পুরনো পাজামার পকেটে রাখা মায়ের ওই সোনার কাকনটা যেন তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, এখন এই কঠিন পরীক্ষাটা আর কেবল রিয়ার আসল রূপ দেখার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন রিয়ান চ্যাটার্জির নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব আর নিজের সাহসেরও এক চূড়ান্ত পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের সেই দমবন্ধ করা সকালটার পর নিজেদের নিয়মে বেশ কয়েকটা দিন কেটে গেল। নিপার মায়ের অপারেশন সফলভাবেই সম্পন্ন হয়েছিল। ডাক্তার অরিন্দম বসু অবশ্য আগেই সতর্ক করে দিয়েছিলেন যে বিপদ এখনও পুরোপুরি কাটেনি, তবে আগের চেয়ে ভরসা অনেক বেশি। নিপার জীবনের রুটিনটা এখন একটা ঘড়ির কাঁটার মতো হয়ে দাঁড়িয়েছিল। প্রতিদিন কাকডাকা ভোরে সান্নাল বাংলোটে কাজে আসা, হাড়ভাঙা খাটুনির পর সন্ধ্যায় সোজা হাসপাতালে দৌড়ানো, আর তারপর অনেক রাতে দশাশ্বমেধ ঘাটের কাছের সেই ভাঙাচোরা ঘরে ফেরা। মেয়েটার চোখের নিচে কালশিটে পড়ে গিয়েছিল, মুখের ক্লান্তি যেন ক্রমশ ভারী হচ্ছিল, কিন্তু অদ্ভুতভাবে ওর চোখের তারায় একটা নতুন শান্ত কৃতজ্ঞতাও ফুটে উঠেছিল। কাজ করতে করতেই আপন মনে সে বারবার বিড়বিড় করে বলত,
যে মানুষটা আমার মাকে বাঁচিয়েছে ভগবান যেন তাকে আজীবন সুখে রাখেন। কথাগুলো যখনই রিয়ানের কানে আসত সে একদম চুপ করে থাকত, কিছু বলত না। অন্যদিকে সান্যাল বাংলোতে তখন আসন্ন কার্তিক পূর্ণিমার তোড়জোড় শুরু হয়ে গেছে। শহরের বাবুদের ব্যাপার, তাই জাঁকজমকের কোনো খামতি নেই। বিকাশ সান্যাল ঠিক করেছিলেন এবার কার্তিক পূর্ণিমায় পুরো পরিবার নিয়ে অসিঘাটে গিয়ে মহা সমারোহে পুজো দেবেন। সুমিত চ্যাটার্জিকেও সেখানে সসম্মানে আমন্ত্রণ জানানো হয়েছিল। কথা ছিল পুজোর ফাঁকেই হয়তো রিয়ার সাথে রিয়ানের বিয়ের তারিখটা একটু এগিয়ে আনার বিষয় আলোচনা হবে। কথাটা কানে আসতেই রিয়ানের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করল। সে খুব ভালো করেই জানত এই রতন দাসের মুখোশটা আর বেশি দিন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবার সত্যিটা সামনে আনার সময় এসে গেছে। 23 নভেম্বর 2018। বারাণসীর সকালটা আজ যেন একটু অন্যরকম সেজেছিল। অসিঘাটের সিঁড়িতে তখন তিল ধারণের জায়গা নেই, মানুষের ঢল নেমেছে। সবার হাতে ফুল, প্রদীপ আর পুজোর নারকেল। হালকা মিষ্টি রোদে গঙ্গার বয়ে চলা জলটা চিকচিক করছিল। চারপাশ থেকে ভেসে আসছিল মন্দিরের ঘণ্টার একটানা পবিত্র শব্দ। বাতাসে ধূপকাঠি, ভেজা পাথর আর অসংখ্য মানুষের নিঃশব্দ প্রার্থনার এক অদ্ভুত মায়াবী সুবাস মিলেমিশে একাকার। বয়স্ক মানুষগুলো ঘাটের সিঁড়িতে চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিলেন। ছোট ছোট বাচ্চারা জলের বুকে ভেসে থাকা গাঁদা ফুলগুলোর দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিল। আর মহিলারা নিজেদের ভারী পুজোর থালা সামলে গঙ্গার ধারে লাইনে দাঁড়িয়েছিলেন। এরই মাঝে সপরিবারে এসে হাজির হল রিয়া। পরনে চোখ ধাঁধানো দামি রেশমি শাড়ি, গা ভর্তি সোনার গয়না আর কপালে নিখুঁত করে আঁকা টিপ। বিকাশ সান্যাল বুক ফুলিয়ে ঘাটের পরিচিত গণ্যমান্য ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করছিলেন। কিছুক্ষণ পরেই সেখানে এসে পৌঁছালেন সুমিত চ্যাটার্জি। তবে তার সাথে কোনো বড়লোকি আদব কায়দায় মোড়া ছেলে ছিল না, বরং একদম সাধারণ সস্তা পোশাকে মাথা নিচু করে দাঁড়িয়েছিল সেই চাকর রতন। রতনকে সেখানে দেখেই রিয়ার কপালের ভাঁজ চরম বিরক্তি নিয়ে সে ফিসফিস করে অথচ তীক্ষ্ণ গলায় বলল, একে আবার এখানে কে ডেকে আনল? লক্ষ্মীপিসি পাশেই পুজোর ভারী সরঞ্জাম নিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি রিয়ার কথা শুনেও একদম চুপ থাকলেন। ঠিক তখনই ভিড় ঠেলে সেখানে নিপাকেও আসতে দেখা গেল। সাথে তার বয়স্কা ঠাকুমা সাবিত্রী, ছোট ভাই রাহুল আর এক প্রতিবেশী মহিলা, যিনি নিপার মাকে ধরে রেখেছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মায়ের সফল অপারেশনের জন্য ভগবানকে একটু ধন্যবাদ জানাতেই এত কষ্ট করে তারা ঘাটে এসেছিলেন। সান্যাল পরিবারের এই রাজকীয় পুজোর আসর থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েই নিপা হাত জোর করে চোখ বন্ধ করল। বাবুদের পুজোয় বা রাস্তায় বাধা হয়ে দাঁড়ানোর কোনো ইচ্ছাই মেয়েটার ছিল না। কিন্তু রিয়ার চোখে সেটাও সহ্য হল না। ভিড়ের মাঝখান দিয়েই সে গটগট করে নিপার দিকে এগিয়ে গেল। নিপা, তোমার কি আক্কেল জ্ঞান বলে সত্যি কিছু নেই? রিয়ার গলার স্বরে আভিজাত্যের অহংকার আর তাচ্ছিল্য ঝরে পড়ছিল। যেখানে বাড়ির মালিকদের পারিবারিক পুজো চলছে সেখানে এভাবে ভিখারির মতো মাঝখানে এসে দাঁড়ানোর কি দরকার ছিল তোমাদের? নিপা ঘাবড়ে গিয়ে চোখ খুলল, কাপা গলায় বলল, দিদিমণি, আমরা তো শুধু আমার মায়ের জন্য ভগবানকে একটু ধন্যবাদ জানাতে এসেছি। আমরা আপনাদের ধারে কাছেও যাব না, একদম একপাশে দাঁড়িয়ে থাকব। একপাশে? রিয়ার গলার আওয়াজ এবার বেশ কিছুটা উঁচুতে উঠে গেল। তোমরা সব জায়গায় নিজেদের ওই সস্তা সমস্যাগুলো নিয়ে পৌঁছে যাও কেন বলো তো? বাড়িতে কাজ করতে এলে চোখের জল আর কান্না, হাসপাতালে গেলে টাকার জন্য হাত পাতা, আর এখন পুজোতেও সবার সামনে এসে দাঁড়িয়েছ নাটক করতে। রাহুল আর নিজেকে সামলাতে পারল না। সে এক পা এগিয়ে এসে কড়া গলায় বলল, আমার দিদি তো কোনো ভুল করেনি, আপনি এভাবে কথা বলছেন কেন? নিপা সাথে সাথে ভয় পেয়ে ভাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরল। চুপ কর রাহুল, একদম চুপ কর। আশপাশের ভিড়ের ভেতর থেকে অনেকেই এবার কৌতূহল নিয়ে সান্যাল পরিবারের দিকে তাকাতে শুরু করল। বিকাশ সান্যাল বুঝতে পারছিলেন যে ব্যাপারটা দৃষ্টিকটু হচ্ছে। তিনি ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করছিলেন, কিন্তু তবুও নিজের মেয়ের এই অসভ্যতার বিরুদ্ধে একটা কথাও বললেন না। অন্যদিকে সুমিত চ্যাটার্জির মুখটা রাগে আর হতাশায় একদম কঠিন হয়ে গিয়েছিল। আর রিয়ান, তার চোখের সামনে গত কয়েকদিনের সমস্ত দৃশ্য যেন একটা ঝড়ের মতো আছড়ে পড়ল। নিপার ওই উল্টে দেওয়া জরাজীর্ণ ব্যাগ, হাসপাতালের ওষুধের স্লিপ, পেছনের উঠোনে জ্বালানো সেই ছোট্ট প্রদীপ, রাহুলের বিক্রি করতে চাওয়া অঙ্কের বই, আর তার নিজের পকেটে রাখা মায়ের শেষ স্মৃতি, ওই সোনার কাকন। রিয়া থামেনি। সে তাচ্ছিল্যের হাসি হেসে আবার বলল, কিছু মানুষ বোধহয় কখনোই নিজেদের আসল জায়গাটা মনে রাখতে পারে না। চাকর যদি চাকরের মতো নিজের সীমানায় থাকে, তবে বাড়িটাও ঠিকভাবে চলে আর সমাজটাও। ব্যাস, এবার রিয়ানের ভেতরে জমাট বাঁধা নীরবতার বাঁধটা চরম শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। সে ভিড় ঠেলে সোজা রিয়ার সামনে এসে দাঁড়াল। তার হাঁটার ভঙ্গিতে এখন আর সেই রতন দাসের মতো মাথা নিচু করা, গুটিয়ে থাকা ভাবটা বিন্দুমাত্র নেই। সে সোজা তীক্ষ্ণ দৃষ্টিতে রিয়ার চোখের দিকে তাকাল। তার গলার স্বর ছিল অসম্ভব শান্ত, কিন্তু পাহাড়ের মতো ভারী আর গম্ভীর। মানুষের আসল জায়গা
কখনোই তার দারিদ্র্য দিয়ে ঠিক হয় না রিয়া। মানুষের জায়গা নির্ধারিত হয় তার ব্যবহার দিয়ে। রিয়া থমকে গেল। একটা সামান্য চাকরের মুখে এমন কথা শুনে তার অহংকারে ঘা লাগল। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মুখের ওপর কথা বলছ? সুমিত চ্যাটার্জি এবার ভিড় ফুঁড়ে সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর অত্যন্ত দৃঢ় আর ভারী। ও কথা বলছে কারণ ওর নাম রতন নয়। বিকাশ সান্যাল আকাশ থেকে পড়লেন। অবাক চোখে বন্ধুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সুমিত, কি বলতে চাইছ তুমি? রিয়ান খুব ধীরে সুস্থে নিজের পুরনো পাজামার পকেট থেকে একটা ছোট্ট কাপড়ের পুটলি বের করল। মাথাটা সামান্য উঁচু করে একদম পরিষ্কার বলিষ্ঠ স্বরে ঘোষণা করল, আমার নাম রতন দাস নয়, আমি রিয়ান চ্যাটার্জি। অসিঘাটের ওই তুমুল কোলাহল আর ভিড় যেন এক মুহূর্তের জন্য জাদুদণ্ডে শান্ত হয়ে গেল। রিয়ার মুখের রক্ত এক নিমিষে উধাও হয়ে গিয়ে ফ্যাকাশে হয়ে গেল। বিকাশ সান্যাল অবিশ্বাসের চোখে সুমিতের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। পেছনে দাঁড়িয়ে থাকা নিপা দুপা পিছিয়ে গেল। মনে হলো যেন ওর পায়ের নিচ থেকে ঘাটের পাথরগুলো কেউ হঠাৎ করে সরিয়ে নিয়েছে। রিয়ান শান্ত চোখে চারপাশটা একবার দেখে নিয়ে বলল, আমি তোমাদের ওই বড় বাড়িতে কাজ করতে আসিনি। আমি শুধু এটা নিজের চোখে দেখতে এসেছিলাম যে মার্বেল পাথরে মোড়া ওই রাজপ্রাসাদের ভেতর মানবতা বলে কিছু বেঁচে আছে কিনা। গঙ্গা নদী নিজের ছন্দে বয়ে চলছিল, মন্দিরের ঘণ্টা তখনও বাজছিল, কিন্তু সেদিন সকালে ওই ঘাটের সিঁড়িতে সান্যাল আর চ্যাটার্জি পরিবারের মাঝে যে নগ্ন সত্যিটা এসে দাঁড়িয়েছিল, তাকে আর কোনো দামি পোশাক বা মেকি অহংকার দিয়ে লুকিয়ে রাখা সম্ভব ছিল না। রিয়ানের আসল পরিচয় শুনে ঘাটে দাঁড়িয়ে থাকা মানুষেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। বিকাশ সান্যাল যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছিলেন। রিয়ার চোখে প্রথমে অবিশ্বাস, তারপর একরাশ আতঙ্ক, আর সবশেষে নেমে এলো এক চরম অপমান, যে অপমান সে তার পুরো জীবনে এই প্রথমবার নিজে অনুভব করছিল। এতক্ষণ ধরে সে অন্য একটা দুর্বল মেয়েকে সমাজের কাঠগড়ায় দাঁড় করিয়ে অপমান করছিল, আর এখন নিরেট সত্যটা তাকেই সবার সামনে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে। রিয়ান, তুমি? রিয়ার গলার আওয়াজটা একেবারে খাদে নেমে এলো, আটকে যেতে লাগল। তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে একজন চাকর হয়ে লুকিয়েছিলে? রিয়ান খুব শান্ত স্বরে চোখের দিকে তাকিয়ে জবাব দিল, হ্যাঁ, কারণ আমি তোমাকে ঠিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে দেখতে চেয়েছিলাম যেখানে তোমার কোনো রকম ভালো মানুষের অভিনয় করার দরকার পড়বে না, যেখানে তুমি তোমার আসল রূপে থাকবে। রিয়া তড়িঘড়ি করে নিজেকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা করল। দেখো রিয়ান, তুমি আমাকে ভুল বুঝছ। এত বড় একটা বাড়ি সামলানো মোটেও সহজ কাজ নয়। এতগুলো লোক, এত কাজ, এত অতিথিদের ভিড়, হাজারটা দায়িত্ব। কাজের চাপে কখনো কখনো গলার আওয়াজ একটু উঁচুতে উঠে যায়। তার মানে এই নয় যে আমি ভেতর থেকে মানুষটা খারাপ। রিয়ান তার পুরো কথাটা খুব মন দিয়ে শুনল। তার মুখে বিন্দুমাত্র রাগ ছিল না, তবে এক গভীর দুঃখ আর হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাজের চাপে গলার আওয়াজ উঁচু হওয়া আর ইচ্ছাকৃতভাবে কোনো অসহায় মানুষকে অপমান করা, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয় রিয়া। ভুল এই পৃথিবীতে সবারই হয়, কিন্তু ভুলের পর যখন মানুষের মনে কোনো অনুশোচনা থাকে না, যখন সামনের মানুষটার চোখের জল বা ভয় তোমাকে একটু আটকাতে পারে না, তখন সেটা শুধু কাজের চাপ বা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা মানুষের জন্মগত স্বভাব হয়ে দাঁড়ায়। রিয়ার চোখ দুটো এবার জলে ভরে এলো, কিন্তু রিয়ান বুঝতে পারছিল ওই জল কোনো অনুশোচনার নয়, ওটা হলো শহরের অন্যতম বড় এক শিল্পপতির ছেলেকে স্বামী হিসেবে হারিয়ে ফেলার ভয়ের জল। রিয়া ডুকরে উঠে বলল, আমি তো জানতাম না যে তুমিই রিয়ান। আমি যদি জানতাম। ঠিক এখানেই তো আসল সমস্যাটা লুকিয়ে আছে রিয়া। রিয়ান মাঝপথেই ওর কথা থামিয়ে দিয়ে খুব ধীরে ধীরে বলল, যদি তুমি জানতে যে আমি রিয়ান চ্যাটার্জি, তাহলে হয়তো তুমি আমার সাথে খুব মিষ্টি হেসে গলে গিয়ে কথা বলতে, কিন্তু যখন তুমি জানলে যে আমার নাম রতন দাস, একজন সামান্য চাকর, তখন তোমার মনে আমার প্রতি বিন্দুমাত্র নম্রতা দেখানোর কোনো প্রয়োজনই মনে হয়নি। মানবতা তো সেটাই রিয়া, যা সামনের মানুষের ব্যাংক ব্যালেন্স বা পরিচয় জিজ্ঞাসা না করে ভেতর থেকে দেওয়া হয়। নিপা এতক্ষণ পেছনে দাঁড়িয়ে সব শুনছিল, তার মাথা নিচু। এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর মেয়েটার মনে হচ্ছিল এসব কিছুই যেন শুধু তার জন্য হচ্ছে। সে ধীর পায়ে এগিয়ে এসে জড়সড় হয়ে বলল, সাহেব, আমার জন্য আপনারা নিজেদের মধ্যে আর কথা বাড়াবেন না। আমি তো কেবল আপনাদের বাড়িতে কাজ করা একজন সামান্য মানুষ। রিয়ান ওর দিকে ঘুরল,
চোখে এক অদ্ভুত শ্রদ্ধা। নিপা, আজ এই প্রথমবার এবং শেষবারের মতো তুমি নিজেকে কেবল কাজ করা মানুষ বলে ছোট করলে। এই পৃথিবীতে মানুষের কাজ ছোট বা বড় হতে পারে, কিন্তু মানুষ কখনো ছোট হয় না। সুমিত চ্যাটার্জি এবার ছেলের পাশে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো ভিজে গিয়েছিল, কিন্তু সেই ভিজা চোখের তারায় ছেলের জন্য এক বিশাল গর্ব লুকিয়েছিল। বিকাশ সান্যাল লজ্জায়, অপমানে নিজের মাথাটা একদম নিচু করে ফেললেন। হয়তো জীবনের এই প্রথমবার তিনি নিজের আদরের মেয়ের বলা কথাগুলোর আসল ওজন আর বিষাক্ত রূপটা নিজে চোখে দেখতে পারছিলেন। রিয়ান তার পকেট থেকে সেই ছোট কাপড়ের টুকরোটা বের করল, যার ভেতরে সযত্নে জড়ানো ছিল মায়ের শেষ স্মৃতি। সে খুব সাবধানে কাপড়টা খুলল। সোনার সেই পাতলা ছিমছাম কাকনটি সকালের মিষ্টি রোদে হালকা করে ঝিকমিক করে উঠল। সুমিত চ্যাটার্জি কাকনটা দেখামাত্রই দু চোখ শক্ত করে বন্ধ করে নিলেন। তার মনে হল যেন তার মৃত স্ত্রীর কণ্ঠস্বর আজ আবার গঙ্গার এই ঘাটে ফিরে এসেছে। রিয়ান কাকনটার দিকে তাকিয়ে বলল, আমার মা মৃত্যুর আগে এই কাকনটি তার হবু পুত্রবধূর জন্য রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা যেন আমি সেই মেয়েকেই দিই যে কোনো পড়ে যাওয়া মানুষকে নিজ হাতে টেনে তুলতে জানে। আজ এতগুলো দিন পর আমি খুব গভীরভাবে বুঝতে পারলাম মা কেন এই কাকনের উত্তরাধিকারীর কোনো রূপ, গুণ বা বংশের কথা বলে যাননি। রিয়া কাকনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার বুকের ভেতর তখনও একটা ক্ষীণ আশা কাজ করছিল। হয়তো রিয়ান তাকে ক্ষমা করে এই কাকনটা তাকেই পরিয়ে দেবে। কিন্তু রিয়ান কাকনটা তার দিকে 1 ইঞ্চিও বাড়াল না। সে ওটা নিজের ডান হাতের তালুতেই রাখল এবং ধীর পায়ে নিপার দিকে এগিয়ে গেল। নিপা ভয়ে চমকে উঠল। দুহাত জোর করে পিছিয়ে গিয়ে বলল, না সাহেব, দয়া করে এমনটা করবেন না। আমি এর যোগ্য নই। আমার ঘর ছোট, আমার সমাজ আলাদা, আমার অবস্থা তো আপনারা নিজের চোখেই দেখেছেন। লোকে কি বলবে বলুন তো? রিয়ানের গলার স্বর এবার আরও নরম, আরও আপন হয়ে এলো। আমি আজ তোমার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না নিপা। আমি তোমার উপর কোনো সম্পর্কও চাপিয়ে দিচ্ছি না বা কোনো দয়াও দেখাচ্ছি না। আমি শুধু সবার সামনে দাঁড়িয়ে এইটুকু স্বীকার করছি যে, যেই রাজপ্রাসাদে তুমি দিনের পর দিন কুকুরের মতো অপমান সহ্য করেও নিজের ভেতরের মানবতা আর সততাটাকে মরে যেতে দাওনি, সেখানে তুমিই এই কাকনের যোগ্য হওয়ার সবচেয়ে শক্তিশালী প্রমাণ হয়েছ। রাহুল এতক্ষণ সব দেখছিল। সে এসে তার দিদির পাশে শক্ত হয়ে দাঁড়াল। ঠাকুমা সাবিত্রী কাঁপা কাঁপা হাতে এগিয়ে এসে নিপার মাথায় হাত রাখলেন। দূরে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী পিসি আঁচলে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদছিলেন। রিয়ান এবার রিয়া আর বিকাশ সান্যালির দিকে ঘুরে তাকাল। গলাটা একদম শক্ত। এই বিয়ের কথা আর এক পাও এগোতে পারে না বিকাশ কাকু। সম্পর্ক তৈরি হয় সমতা আর সম্মান দিয়ে, ভয় আর অপমান দিয়ে নয়। যে বাড়ির ইট পাথর অন্যদের কান্নার উপর দাঁড়িয়ে আছে, সেখানে আমার মায়ের এই পবিত্র কাকন কখনোই যেতে পারে না। বিকাশ সান্যালের চোখে এবার চরম লজ্জা নেমে এলো। তিনি খুব ধীর আর ভাঙা গলায় বললেন, সুমিত, আমি আমার মেয়েকে জীবনে অনেক দামি দামি জিনিস দিয়েছি, কিন্তু হয়তো একজন মানুষকে সবার আগে মানুষ হিসেবে সম্মান করতে শেখাতে পারিনি। আমি হেরে গেছি বন্ধু। সুমিত চ্যাটার্জি কোনো কড়া কথা শোনালেন না, পুরনো বন্ধুকে কোনো অপমানও করলেন না। তিনি কেবল এগিয়ে গিয়ে রিয়ানের কাঁধে হাত রাখলেন। বাবার সেই আলতো স্পর্শে লুকিয়েছিল এক অসীম আশীর্বাদ আর সম্মতি। ওসিঘাটের সেই সকালে তারপর আর কোনো হইচই বা নাটকীয়তা হল না, কোনো জয়ের সস্তা স্লোগানও উঠল না। কেবল একটা মেকি অহংকারী সম্পর্ক নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে গেল, আর সেই শূন্যস্থানে একটা নতুন খাঁটি উপলব্ধির জন্ম নিল। ওসিঘাটের সেই ঘটনার পর অনেক কিছুই ধীরে ধীরে বদলে গিয়েছিল বারাণসীতে, তবে কোনো পরিবর্তনই ঢাকঢোল পিটিয়ে শব্দ করে আসেনি। বিকাশ সান্যাল সেদিনের পর প্রথমবারের মতো নিজের বাংলোতে ফিরে লক্ষ্মী পিসি এবং পেছনের উঠোনে কাজ করা প্রত্যেকটি মানুষের চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত নরম গলায় কথা বলেছিলেন। রিয়া বেশ কয়েকটা দিন নিজের ঘরের দরজা বন্ধ করে একদম চোখচাপ ছিল। হয়তো সে তার জীবনে প্রথমবারের মতো বুঝতে পেরেছিল যে লাখ টাকার পোশাক আর দামি কলেজের ডিগ্রি কখনোই মানুষের ভালো সংস্কারের নিশ্চয়তা দেয় না। নিপা পরের দিনই কাজে ফেরার জন্য কোনো তাড়া দেখায়নি। রিয়ানও তাকে জোর করেনি বা কোনো তাড়াহুড়ো করেনি। সে কেবল যাওয়ার আগে এইটুকুই বলে গিয়েছিল, তোমার জীবনের সিদ্ধান্ত একান্তই তোমার হবে নিপা। সম্মান তো ঠিক সেখান থেকেই শুরু হয়, যেখানে একটি মেয়েকে তার নিজের পছন্দ বেছে নেওয়ার স্বাধীনতাটুকু দেওয়া হয়। ধীরে ধীরে নিপার মা সুস্থ হয়ে উঠলেন। রাহুল মন দিয়ে তার স্কলারশিপ পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল।
ঠাকুমা সাবিত্রী প্রতিদিন সন্ধ্যায় গঙ্গার তীরে বসে হাত জোড় করে বলতেন, ভগবান বোধহয় দিতে একটু দেরি করেন, কিন্তু ডাক শুনতে পেলে কাউকে কখনো খালি হাতে ফেরান না। ওদিকে সুমিত চ্যাটার্জির বাড়িতেও এক নতুন স্নিগ্ধ শান্তি নেমে এসেছিল। তবে এবার সেই শান্তি কোনো একাকিত্বের বা শূন্যতার ছিল না, তা ছিল এক বুক ভরসার। কয়েক মাস কেটে যাওয়ার পর নিপা যখন নিজের সমস্ত দ্বিধা আর ভয় কাটিয়ে একদম মন থেকে রিয়ানের এই সঙ্গ আর ভালোবাসাকে মেনে নিল, তখন তাদের বিয়েতে কোনো বড় আড়ম্বর বা জাঁকজমক হল না, কোনো 5 স্টার হোটেল ভাড়া করা হল না। কেবল নিজের পরিবার, কয়েকজন খুব কাছের আপনজন, গঙ্গার তীরের সেই মন্দিরের ঘণ্টা আর মায়ের রেখে যাওয়া সেই পাতলা সোনার কাকন। রিয়ান খুব পরম মমতায় সেই কাকনটি নিপার হাতে পরিয়ে দিয়েছিল। কিন্তু সেদিন তাদের আসল গয়না ওই সোনাটা ছিল না, তাদের আসল গয়না ছিল সেই অগাধ সম্মান, যা দুজনের চোখে একে অপরের প্রতি কানায় কানায় পূর্ণ ছিল। আমাদের এই বয়ে চলা জীবন প্রতিদিন আমাদের একটা কথাই শেখায়, মানুষের আসল পরিচয় তার বিশাল বাড়ি, দামি গাড়ি বা ব্র্যান্ডের পোশাক দিয়ে নির্ধারিত হয় না। একটা মানুষের আসল রূপ ঠিক তখনই প্রকাশ পায় যখন তার সামনের মানুষটি তার চেয়ে দুর্বল হয়, আর ঠিক সেই মুহূর্তেও সে তার সাথে কতটা নম্রভাবে আচরণ করছে। যে মানুষটা টাকার জোরে ওপরের চেয়ারে বসে আছে সে কখনো বড় হয় না, বড় তো সেই যে নিচে ঝুঁকে পড়ে থাকা কোনো মানুষকে নিজ হাতে তুলে ধরতে জানে। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না, পরিবার সেখানে তৈরি হয় যেখানে একজন মানুষের ভেতরের না বলা কষ্টগুলো শোনা হয়, যেখানে কারো দিন শেষের ক্লান্তিকে কাজের অজুহাত মনে করা হয় না, এবং যেখানে ভালোবাসায় সমতা থাকে। নিপার জীবন আমাদের শিখিয়েছে যে অভাব আর বাধ্যবাধকতা মানুষকে হয়তো অনেক সময় ভেঙে চুরমার করে দিতে পারে, কিন্তু মনে যদি আপনজনদের প্রতি খাঁকি ভালোবাসা থাকে তবে সেই বাধ্যবাধকতায় একদিন জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। আর রিয়ান আমাদের শিখিয়েছে একজন সঠিক জীবনসঙ্গী সে নয় যাকে সমাজ পারফেক্ট বলে, বরং সেই আসল জীবনসঙ্গী যার মনে দয়া, ধৈর্য এবং মানবতা বেঁচে আছে। তাই জীবনে চলার পথে কখনোই কোনো মানুষকে তার পেশা বা কাজ দিয়ে ছোট করে দেখবেন না। যে হাতগুলো প্রতিদিন আপনাদের এত বড় বাড়ি, এত সাজানো সংসার নিঃশব্দে সামলে রাখে, একটু খোঁজ নিলে দেখবেন সেই মানুষগুলোর পেছনেও একটা রক্ত মাংসের গল্প আছে, একটা অসহায় পরিবার আছে, আর আছে অনেকগুলো অসম্পূর্ণ ভেঙে যাওয়া স্বপ্ন। গল্পটা যদি আপনাদের বুকের ভেতরটা একটু হলেও ছুঁয়ে থাকে, যদি আপনাদের মনে হয় এই গল্পটা আপনাদের ভাবিয়েছে, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার চোখে সত্যিকারের বড়লোক হওয়া মানে ঠিক কী। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন হয়ে যাবেন, আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া জীবনের গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন আর চারপাশের মানুষগুলোকে ভালো রাখবেন।